আচ্ছা, শুরু করতেছি হচ্ছে কেমিক্যাল চেঞ্জের আজকের সেকেন্ড লেকচার। আ তো এই লেকচারে গত লেকচারে হচ্ছে আমরা দেখেছিলাম যে রাসায়নিক পরিবর্তন যেই চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটার হচ্ছে প্রিলিমিনারি কনসেপ্টস আমরা দেখেছিলাম হচ্ছে আ কোন একটা বিক্রিয়ার হার বলতে আসলে কি বোঝায়? বিক্রিয়ার হারটা কি বিষয়ের উপর ডিপেন্ড করে? সাম্যাবস্থা কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। লাসাতিলের নীতি নিয়ে আলোচনা করেছি। তো এই ছিল হচ্ছে গত ক্লাসের হচ্ছে আ আলোচনা। তো আজকে হচ্ছে এই চ্যাপ্টারের আমি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কেপিকেসি। আশা করতেছি হচ্ছে কেপিকেসি নিয়ে আমাদের প্রাথমিক ধারণা আছে সবারই। যেহেতু এইচএসসি তে বেশ ইম্পোর্টেন্স সহকারে হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ানো হয়। তো এনিওয়েজ শুরু করা যাক আজকের লেকচার। তো কেপিকেসি জিনিসটা কি আসলে? কেপিকেসি জিনিসটা হচ্ছে সাম্য ধ্রুবক, ঠিক আছে? তো এখানে একটা টার্ম আছে সেটা হচ্ছে আচ্ছা, সাম্য, হ্যাঁ? এই কথাটা আছে। কেপিকেসির টার্মটার মধ্যে হচ্ছে সাম্য কথাটা আছে। সাম্য কথাটা আসছে কোত্থেকে? সাম্য কথাটা আসছে হচ্ছে বেসিক্যালি সাম্যাবস্থা থেকে। তার মানে কেপিকেসি হচ্ছে এক প্রকার ধ্রুবক যেটা বেসিক্যালি কোন একটা সার্টেন জিনিসের সার্টেন রিঅ্যাকশনের উপর সাম্যাবস্থায় কাজ করবে। এবং সাম্যাবস্থা কি জিনিস খুব ভালো মতো হচ্ছে আমরা প্রিভিয়াস লেকচারে দেখে আসছি আশা করি। তো যারা দেখো নাই তারা হচ্ছে প্রিভিয়াস লেকচারটা দেখে তারপর হচ্ছে আজকের লেকচারটা একটু দেখবা। তো সাম্য ধ্রুবকটা বেসিক্যালি হচ্ছে সাম্যাবস্থায় কাজ করে এবং এই সাম্য ধ্রুবক এই সাম্য ধ্রুবক হচ্ছে এই সাম্য ধ্রুবকটা হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে কেপি, আরেকটা হচ্ছে কেসি, ঠিক আছে? এই কেপি এবং কেসি এই দুইটা সাম্য ধ্রুবক হচ্ছে দুইটা ডিফারেন্ট প্যারামিটারের উপর ডিপেন্ড করে হচ্ছে দাঁড়ায় আছে। প্যারামিটার দুইটা হচ্ছে কেপিটা হচ্ছে চাপের উপর নির্ভরশীল, ঠিক আছে? কি ধরনের চাপ সেটা আমরা দেখব। কেপিটা হচ্ছে চাপের উপর নির্ভরশীল এবং কেসিটা হচ্ছে ঘনমাত্রার উপর নির্ভরশীল। ওকে, ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট হুইচ ইজ নোন অ্যাজ কেসি, আর প্রেসার ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ কেপি। ওকে, আচ্ছা, এই দুইটা সাম্য ধ্রুবক নিয়ে হচ্ছে আমরা এই জায়গাতে কথা বলবো। তো সাম্য ধ্রুবক কেপি এবং কেসি কে আসলে যদি আমরা লেখার জন্য একটা ইকুয়েশন চিন্তা করি, হচ্ছে এই যে একটা ইকুয়েশন আমি এই জায়গায় লিখে রাখছি। আমরা এই ইকুয়েশনটার জন্য হচ্ছে কেপি এবং কেসির ইকুয়েশন আমরা বের করব। তো এই বিক্রিয়ার জন্য যদি আমরা বের করি তাহলে হচ্ছে কেসি ইকুয়াল টু আসে কত? কেসি ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা আমরা এটা যদি একটু লিখি, কেসি ইকুয়াল টু আসবে হচ্ছে, এখানে একটু বলে রাখা ভালো হচ্ছে যে কেপি এবং কেসিতে আমরা যেই ধ্রুবকগুলা বের করি সেই ধ্রুবকগুলাতে সবসময় উপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড যে কোয়ান্টিটি গুলো আছে সেই কোয়ান্টিটি গুলো হচ্ছে উপরে থাকবে, ঠিক আছে? উপরে থাকবে হচ্ছে প্রোডাক্ট আর নিচে থাকবে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। নিচে থাকবে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে? সব সময় হচ্ছে প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, যেহেতু আমরা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট নিয়ে কাজ করতেছি, তার মানে কি থাকবে আসলে? উপরে থাকবে হচ্ছে সকল প্রোডাক্টের কনসেন্ট্রেশন, নিচে থাকবে হচ্ছে সকল রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। ওকে, আচ্ছা, এই জায়গাতে প্রোডাক্ট কয়টা আছে? প্রোডাক্ট হচ্ছে সি আর ডি। সি আছে কয়টা? সি আছে হচ্ছে সি সংখ্যক এবং ডি আছে কয়টা? ডি আছে হচ্ছে স্মল ডি সংখ্যক, অর্থাৎ সি মোল সি এবং ডি মোল ডি আছে এই জায়গাতে। তাহলে সবগুলা প্রোডাক্ট যদি উপরে আমরা লিখি, তাহলে সবগুলা প্রোডাক্ট উপরে লিখলে কত হবে? সবগুলা প্রোডাক্ট উপরে লিখলে হচ্ছে কনসেন্ট্রেশন অফ সি, এমন সি আছে কয়টা আসলে? সি সংখ্যক। তাহলে সি সংখ্যক কনসেন্ট্রেশন অফ সি কে যদি আমরা একসাথে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে আসলে? কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি ইনটু তার সাথে আছে হচ্ছে ডি, কনসেন্ট্রেশন অফ ডি কত সংখ্যক? ডি সংখ্যক, এবং কনসেন্ট্রেশন অফ এ আছে হচ্ছে
এ সংখ্যক, কনসেন্ট্রেশন অফ বি আছে হচ্ছে এই জায়গাতে বি সংখ্যক। ওকে, তো এইটা হচ্ছে কেসি এর রাশিমালা এই সার্টেন রিঅ্যাকশনটার জন্য। এখন যদি আমরা যদি এই রিঅ্যাকশনটার জন্য যদি আমরা কেপি এর ভ্যালুটা যদি জানতে চাই, কেপি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি কেপি ইকুয়াল টু বলা যাবে হচ্ছে আবারও একই কথা, উপরে থাকবে হচ্ছে প্রোডাক্ট অর্থাৎ উৎপাদ রিলেটেড কোয়ান্টিটি, নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক রিলেটেড কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে উপরে যদি প্রোডাক্ট রিলেটেড কোয়ান্টিটি থাকে, এই কেপিটা এটা কার উপর ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা প্রেসার ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে উপরে থাকবে দ্যাট ইজ সামথিং রিলেটেড টু প্রেসার, এই জিনিসপাতিগুলো হচ্ছে উপরে এবং নিচে দুই জায়গাতেই থাকবে। তাহলে উপরে থাকবে হচ্ছে প্রোডাক্টের প্রেসার, প্রোডাক্টের প্রেসারটা যদি আমরা লিখি তাহলে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসারগুলো আমরা লিখবো। যেমন এই জায়গাতে প্রোডাক্ট কে কে আছে, আছে হচ্ছে সি, আছে হচ্ছে ডি, তাহলে পার্শিয়াল প্রেসার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেসার অফ ডি। কতটা সি আছে, সি আছে হচ্ছে সি সংখ্যক, ডি আছে হচ্ছে ডি সংখ্যক। নিচে লিখবো হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ টু দি পাওয়ার এ ইন্টু পার্শিয়াল প্রেসার অফ বি টু দি পাওয়ার বি, এটা লিখবো। ঠিক আছে, আচ্ছা, তো পার্শিয়াল প্রেসারটা আসলে কি জিনিস? পার্শিয়াল প্রেসার হচ্ছে একটা বিক্রিয়ার মধ্যে অনেক ধরনের বিক্রিয়ক থাকে, অনেক ধরনের উৎপাদ থাকে। একটা উভমুখী বিক্রিয়ায় আসলে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই উপস্থিত থাকে। ঠিক আছে, একটা উভমুখী বিক্রিয়া তো আসলে কখনো, উভমুখী বিক্রিয়া তো গত লেকচারে বলেছিলাম যে উভমুখী বিক্রিয়া আসলে কখনো শেষ হয় না। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাটাকে তার সমাপ্তি বিন্দু বলে ধরে নেওয়া হয়। তাহলে সাম্যাবস্থায় বেসিক্যালি কি থাকবে? সাম্যাবস্থায় হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই থাকবে, উভয়ই অবশেষ থাকবে। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় ধরনের কোয়ান্টিটি যদি অবশেষ থাকে, তবে উভয় ধরনের কোয়ান্টিটি কি করতেছে আসলে বিক্রিয়া পাত্রের মধ্যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কি দিতেছে, প্রেসার দিতেছে। এই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রেসারকে বলতেছে হচ্ছে পার্শিয়াল প্রেসার। যেমন সি যে উৎপাদটা আছে সেই উৎপাদটা হচ্ছে পাত্রের মধ্যে, বিক্রিয়া পাত্রের মধ্যে যতটুকু প্রেসার দিতেছে এটাকে আমরা বলতেছি পার্শিয়াল প্রেসার অফ সি অর্থাৎ পিসি। সিমিলারলি ডি, এ, বি প্রত্যেকের জন্য হচ্ছে পার্শিয়াল প্রেসার থাকবে এবং টোটাল পাত্রের মধ্যে কতটুকু প্রেসার কাজ করবে, সকল পার্শিয়াল প্রেসারগুলোর যোগফল হচ্ছে টোটাল প্রেসার। ওকে, আচ্ছা, তো এটা ছিল হচ্ছে পার্শিয়াল প্রেসারের কথাবার্তা। এখন পার্শিয়াল প্রেসার আমরা বের করব কিভাবে? পার্শিয়াল প্রেসার বের করার প্রসেসটা হচ্ছে, যেমন যে কোনো একটা জিনিসের পার্শিয়াল প্রেসার, ফর এক্সাম্পল হচ্ছে এ এর পার্শিয়াল প্রেসার আমরা বের করতে চাইতেছি। এ এর পার্শিয়াল প্রেসার বের করতে হইলে প্রসেস হইতেছে এ এর মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে পাত্রের মোট প্রেসার। এই দুইটা জিনিসকে হচ্ছে আমরা একসাথে করে হচ্ছে আমরা কি করতে পারি, আচ্ছা, এই দুইটা জিনিসকে একসাথে গুণ করে হচ্ছে আমরা এ এর পার্শিয়াল প্রেসার বের করতে পারি। এখন কথা হচ্ছে যে মোল ভগ্নাংশ কি জিনিস? হ্যাঁ, মোল ভগ্নাংশ কি জিনিস? আচ্ছা, মোল ভগ্নাংশ নিয়ে যদি একটু বলি, মোল ভগ্নাংশ হচ্ছে যে কোনো একটা বিক্রিয়া পাত্রে আমরা যেই বিক্রিয়কটা নিয়ে বা যে উৎপাদটা নিয়ে কাজ করতেছি সেই উৎপাদের কথা বলতেছি, যে কোনো একটা বিক্রিয়া পাত্রে কোনো একটা বিক্রিয়ক অথবা উৎপাদের মোল সংখ্যার অনুপাতকে বেসিক্যালি বলে হচ্ছে মোল ভগ্নাংশ। কিরকম আসলে, যে মনে করা যাক আমার যে বিক্রিয়া পাত্রটা আছে এই বিক্রিয়া পাত্রে আমি এ এর মোল ভগ্নাংশটা কি করতে চাইতেছি, বের করতে চাইতেছি। কিভাবে বের করব? এ এর মোল ভগ্নাংশ এক্স অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে উপরে থাকবে হচ্ছে সাম্যাবস্থায় এ এর মোল সংখ্যা, নিচে হচ্ছে থাকবে হচ্ছে মোট মোল সংখ্যা, ওই বিক্রিয়া পাত্রে কত মোল সংখ্যা কাজ করতেছে। তাহলে সাম্যাবস্থায় মোল সংখ্যা, মনে করা যাক যে আমি একটু একটা ইজি একটা ইকুয়েশন নিতেছি। মনে করি যে এ মলিকিউল এ থেকে, আচ্ছা মনে করা যাক দুই মলিকিউল এ থেকে তৈরি হচ্ছে এই পাশে 3 মলিকিউল বি তৈরি হচ্ছে। ঠিক আছে, 2 মলিকিউল এ থেকে 3 মলিকিউল বি তৈরি হচ্ছে। এখন একবারে যখন
রিঅ্যাকশনটা শুরুই হয় নাই, অর্থাৎ টাইম কাউন্টিং যখন 0, তখন এ এর পরিমাণ হচ্ছে ধরে নিলাম হচ্ছে এ মোল, এবং বি এর পরিমাণ হচ্ছে নাই, কারণ বিক্রিয়া তখনও শুরুই হয় নাই। কিছুক্ষণ পর দেখা গেল এ থেকে এক্স পরিমাণ, অর্থাৎ এ থেকে এখানে যেহেতু 2 মোল আছে, তার মানে হচ্ছে এ থেকে 2x পরিমাণ ক্ষয় হয়েছে, এবং যার ফলশ্রুতিতে আমি বি পাইছি হচ্ছে 3x পরিমাণ। ওকে, বি পাইছি হচ্ছে কত? 3x পরিমাণ। তাহলে এইটা হচ্ছে কখন? এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামে হচ্ছে আমরা এই সিনারিওটা দেখতে পাচ্ছি। তাহলে ইকুইলিব্রিয়ামে এ কতটুকু আছে? এ আছে হচ্ছে a - 2x, এবং বি আছে হচ্ছে 3x পরিমাণ, ঠিক আছে? এ আছে হচ্ছে a - 2x এবং বি হচ্ছে 3x পরিমাণ। তাহলে ইকুইলিব্রিয়ামে আমরা যদি এ এর মোল ভগ্নাংশ যদি জানতে চাই, ইকুইলিব্রিয়ামে যদি আমরা এ এর মোল ভগ্নাংশটা যদি জানতে চাই, তাহলে কিভাবে লিখবো? ইকুইলিব্রিয়ামে এ এর মোল সংখ্যা কত? a - 2x, এটা হচ্ছে এ এর মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা হচ্ছে a - 2x, বিক্রিয়া পাত্রে আরো কে আছে? বিক্রিয়া পাত্রে আরো আছে হচ্ছে 3x পরিমাণ হচ্ছে বি আছে, তার মানে হচ্ছে 3x তার সাথে হচ্ছে যোগ হবে। তাহলে টোটাল কত আসতেছে? টোটাল আসতেছে হচ্ছে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, টোটাল কত আসতেছে? টোটাল হচ্ছে a - 2x ডিভাইডেড বাই a প্লাস x। মূলত এটাই হচ্ছে আসলে আচ্ছা, a - 2x a প্লাস 2x, এটাই হচ্ছে বেসিক্যালি এ এর মোল সংখ্যা। কোন বিক্রিয়ার সাপেক্ষে? এই বিক্রিয়ার সাপেক্ষে হচ্ছে এ এর মোল সংখ্যা, ঠিক আছে? সরি, মোল ভগ্নাংশ। তো আমরা চাইলে এইভাবে হচ্ছে মোল ভগ্নাংশগুলো বের করতে পারি, আমরা সামনে আরো ভালো মতো দেখবো। আপাতত জাস্ট এতটুকু আইডিয়া রাখো, মোল ভগ্নাংশটা হচ্ছে বের করা হয় যে সাম্যাবস্থায় কোনো একটা বিক্রিয়ক অথবা উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই ওই বিক্রিয়ায় সাম্যাবস্থায় কতটুকু মোট মোল সংখ্যা পাইতেছি, সেই মোট মোল সংখ্যাটা হচ্ছে আমরা নিচে লিখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে মূলত মোলার সাম্য ধ্রুবক হচ্ছে এই দুইটাকে বলা হয়, একটাকে বলা হয় হচ্ছে কেপি, আর একটাকে বলা হয় হচ্ছে কেসি, যাদের ক্যালকুলেশন করা হয় হচ্ছে এই প্রসেসে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আসলে এই যে কোনো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে যদি আমরা চিন্তা করি, যে ফর এক্সাম্পল 3 মোল এ থেকে হচ্ছে 2 মোল বি তৈরি হচ্ছে, হ্যাঁ, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে আসলে? এই জায়গাতে দেখো, একটা ভর ক্রিয়ার সূত্র নামে একটা সূত্র লিখে রাখছি, এই সূত্রের সাথে আমরা একটু মিলাবো। কি বলছে এখানে? যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে, তাহলে একটা বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস কি জিনিস? সক্রিয় ভর হচ্ছে সক্রিয় ভর, হ্যাঁ, সক্রিয় ভর। সক্রিয় ভর হচ্ছে যে কোনো একটা জিনিসের সক্রিয় ভর হইতে পারে দুই ধরনের। সক্রিয় ভর হইতে পারে হচ্ছে দুই ধরনের। আচ্ছা, সক্রিয় ভর হইতেছে যদি আমি যেই জিনিসটা নিয়ে, আমি যেই বিক্রিয়ক বা উৎপাদ নিয়ে কথাবার্তা বলতেছি, সেই বিক্রিয়ক বা উৎপাদটা যদি গ্যাসীয় দশায় থাকে, শুধু গ্যাসীয় দশায়, তাহলে তার সক্রিয় ভরটাকে মেজার করবো আমরা হচ্ছে পার্শিয়াল প্রেসার দিয়ে। মনে করা যাক এ, পার্শিয়াল প্রেসার অফ এ, এটা হচ্ছে এক ধরনের সক্রিয় ভর। আরেক ধরনের সক্রিয় ভর হচ্ছে যদি আমি যেই বিক্রিয়ক বা উৎপাদ নিয়ে কথাবার্তা বলতেছি, সেই বিক্রিয়ক বা উৎপাদটা যদি গ্যাসীয় দশায় থাকে অথবা জলীয় দশায় থাকে, অর্থাৎ অ্যাকুয়াস মিডিয়ামে থাকে, তাহলে সেক্ষেত্রে তার সক্রিয় ভরটা হয় হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ, ঠিক আছে? কনসেন্ট্রেশন অফ এ, এই দুইটা জিনিসকে বেসিক্যালি বলে হচ্ছে সক্রিয় ভর। তো কোন একটা বিক্রিয়ায় প্রতিটি বিক্রিয়ার হারটা হচ্ছে বিক্রিয়ার গতিবেগ, হ্যাঁ, বিক্রিয়ার গতিবেগটা হচ্ছে প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আমরা যদি একটু খেয়াল করি এই বিক্রিয়াটার জন্য হচ্ছে বিক্রিয়ার গতিবেগটা কি হবে? যেমন এই বিক্রিয়ার জন্য মনে করা যাক বিক্রিয়ার হার হচ্ছে কতটুকু?
এটা সমানুপাতিক, কার সমানুপাতিক হবে? প্রতিটি বিক্রিয়কের। বিক্রিয়ক কয়টা আছে? বিক্রিয়ক হচ্ছে এ মলিকিউল, কনসেন্ট্রেশন অফ এ কয়টা আছে এই জায়গাতে? কনসেন্ট্রেশন অফ এ আছে হচ্ছে 3টা না? কনসেন্ট্রেশন অফ এ টোটাল আছে হচ্ছে 3টা। এই কনসেন্ট্রেশন অফ এ 3টাকে যদি আমরা একসাথে গুণ করি তাহলে কি পাবো আমরা? কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 3। এই যে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 3 পাইলাম, এই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 3, এই 3টা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে যে সহগটা আছে সেই সহগটা হচ্ছে পাওয়ারে উন্নীত হয়েছে, ঠিক আছে? এই কারণে বলা হয় যে কেপি এবং কেসি নির্ণয় করতে গেলে এই জায়গায় যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা আসলে মূল বিক্রিয়ার মধ্যে উক্ত বিক্রিয়ক বা উৎপাদের সহগের মধ্যে ছিল, যেই সহগটাকে আমরা কেপি এবং কেসি এর রাশিমালায় হচ্ছে পাওয়ার আকারে দেখাই। বুঝা গেছে? এই কারণে হচ্ছে মানে সহগগুলাকে আমরা বলি হচ্ছে পাওয়ারে উন্নীত করতে, যার মূল কারণটা হইতেছে আসলে এটা। ওকে, আচ্ছা। তো কেপি এবং কেসি নির্ণয় করতে গেলে আমরা হচ্ছে দুই ধরনের জিনিস আমার দরকার। এই যে একটু আগে দেখাইছি যেটা, সেটা হচ্ছে আংশিক চাপ দরকার। আংশিক চাপ আমরা কিভাবে পাই? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটা করে হচ্ছে আমরা আংশিক চাপ পাই। এরপরে ঘনমাত্রা দরকার, যে কোনো একটা জিনিসের ঘনমাত্রা। ফর এক্সাম্পল কেসি নির্ণয় করতে যে কোনো একটা জিনিসের ঘনমাত্রা লাগবে। কিভাবে বের করব? যে কোনো একটা জিনিসের মোলকে হচ্ছে আয়তন দিয়ে ভাগ করব। আয়তনটাকে অবশ্যই কিসে থাকতে হবে? লিটারে থাকতে হবে। আমরা এইভাবে হচ্ছে ঘনমাত্রা বের করতে পারি। ওকে, কথাবার্তা খুবই সাধারণ ছিল। এবার একটু সামনের দিকে আগাই, যে কেপি এবং কেসি নির্ণয় করতে গেলে কিছু জায়গাতে হচ্ছে আমাদের একটু কনফিউশন কাজ করে। হ্যাঁ, কিছু জায়গাতে হচ্ছে আমরা একটু প্যাচ লাগাই দিই। কি ধরনের প্যাচ? যেমন আমি একটা বিক্রিয়া চিন্তা করি, 3 মোল এ তার সাথে হচ্ছে 2 মোল বি, এখান থেকে পাবো হচ্ছে 5 মোল সি, এটা পাচ্ছি, প্লাস 2 মোল ডি, এটা পাইতেছি। ঠিক আছে, এখন আমি একটু কি করলাম, এক্সট্রা ইনফরমেশন একটু অ্যাড করলাম এই জায়গাতে। কি এক্সট্রা ইনফরমেশন? আমি বলে দিলাম এখানে যে এটা আছে তার দশা হচ্ছে, ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, বি এর ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, সি এর ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, বলে দিলাম এটার ভৌত অবস্থা, ডি এর ভৌত অবস্থা হচ্ছে সলিড। ওকে, এখন দেখো এই জায়গাতে একটা রিলেশন লিখে রাখছি। এই রিলেশনটা হচ্ছে কেপি এবং কেসি এর রিলেশন। কেপি সমান সমান হচ্ছে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। তো এই রিলেশনটা আসছে কোত্থেকে? একটু আগে এই রিলেশনটা ডেফিনেশনটা জানি, তারপরে আসতেছি। আমরা যে কোনো একটা ছোট্ট বিক্রিয়ার জন্য কেসি যদি আমরা লিখি, ফর এক্সাম্পল কনসেন্ট্রেশন অফ এ উপরে আছে, নিচে আছে হচ্ছে মনে করো কনসেন্ট্রেশন অফ বি। ঠিক আছে, তাহলে উপরে কি আছে? আসলে ঘনমাত্রা আছে না? এবং এই ঘনমাত্রাটাকে কি আমরা চাইলে এভাবে লিখতে পারি যে সি অফ এ কনসেন্ট্রেশন অফ এ, সি অফ বি কনসেন্ট্রেশন অফ বি, চাইলে লেখা যায়। আবার কেপি ইকুয়াল টু, এই একই ইকুয়েশনের জন্য যদি আমরা কেপিটা নির্ণয় করতে চাই, কেপি ইকুয়াল টু হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ বি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো আমরা হয়তোবা জানি একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে আদর্শ গ্যাসের একটা ফর্মুলা, পিভি ইকুয়াল টু এনআরটি। এটা আমরা হয়তো জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। এন ইকুয়াল টু কি বলা যায়? এন ইকুয়াল টু বলা যায় হচ্ছে ডাব্লিউ বাই এম ইন্টু আর টি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা যদি হয় তাহলে পি ইকুয়াল টু কি বলতে পারি? পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই ভি ইন্টু এম ইন্টু আর টি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে পি ইকুয়াল টু সি ইন্টু আর টি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, এটা আমরা বলতে পারি। দ্যাট মিনস উই ক্যান সে দ্যাট
পি ইজ ইকুয়ালস, পি ইজ প্রপোর্শনাল টু, দেখো এই জায়গায় আর এবং টিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি পি ইজ প্রপোর্শনাল টু সি, অর্থাৎ প্রেশারটা হচ্ছে কনসেন্ট্রেশনের সমানুপাতিক যদি টেম্পারেচারটা হচ্ছে কনস্ট্যান্ট হয়। তাহলে প্রেশারটা কার সমানুপাতিক? কনসেন্ট্রেশনের সমানুপাতিক। আমরা এখন চাইলে কি করতে পারি, এটাকে এইভাবে বলতে পারি যে প্রেশার ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট ইনটু সি, এটা আমরা বলতে পারি চাইলে সামথিং কনস্ট্যান্ট ইনটু সি। আচ্ছা, তার মানে আমি যদি এই প্রেশারটার জায়গায় যদি এই ভ্যালুটা যদি বসায় দিলে আসলে এই কেপি আর কেসি এর মধ্যে হচ্ছে বেসিক্যালি একটা রিলেশন চলে আসবে। রিলেশনটা আমরা ডেরাইভ করতেছি না তেমন একটা, যেহেতু এটা অ্যাডমিশনের ফেজে হচ্ছে তেমন একটা লাগে না, জাস্ট বোঝার জন্য যতটুকু বলা লাগে বলতেছি। আমরা যদি এই ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে এরকম কোন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, ঠিক আছে? এরকম কোন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে which is kp is equals to kc into rt to the power del n। যে জায়গাতে del n টা হচ্ছে আসলে কি জিনিস আমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করব। del n টা হচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার ব্যবধান, এটাকে বলতেছি হচ্ছে আমরা del n, ঠিক আছে? বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার যেই পার্থক্য, ওই পার্থক্যটাকে আমরা বলতেছি হচ্ছে del n। কিভাবে? del n টা নির্ণয় করতে গেলে আসলে কিছু জায়গায় কিছু জিনিস একটু মাথায় রাখতে হয়। জিনিসগুলো হচ্ছে যে আমরা যখন কেপি গণনা করতেছি, যখন প্রেসারের অ্যাক্রসে সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা মেজার করতেছি, তখন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কেপির জন্য আমরা আগের স্লাইডটাতে একটু যদি যাই, আচ্ছা এখানে লিখি নাই, আচ্ছা কেপির জন্য হচ্ছে আমরা যেই জিনিসটা মাথায় রাখি সেটা হচ্ছে যেই ধরনের বিক্রিয়ক বা উৎপাদের জন্য আমরা কেপি নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে গ্যাসীয় উৎপাদের জন্য শুধুমাত্র আমরা কি করতে পারবো? কেপি নির্ণয় করতে পারবো। অন্য কোন উৎপাদের জন্য বা বিক্রিয়কের জন্য হচ্ছে কেপিটা প্রযোজ্য না, ঠিক আছে? সলিড, অ্যাকুয়াস, লিকুইড ওই ধরনের স্টেটের জন্য কেপিটা বের করা যায় না। তাহলে মাথায় রাখতে হবে কেপি যখন নির্ণয় করতেছি তখন অবশ্যই আমি যেই বিক্রিয়ক বা উৎপাদ নিয়ে ডিল করব তাদেরকে অবশ্যই গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে। তার মানে কেপি নির্ণয় করার সময় আমি যদি del n এর মানটা বের করতে চাই তাহলে del n এর মানের গণনায় শুধুমাত্র কারা আসবে? শুধু এবং শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ক এবং উৎপাদ আসবে, ক্লিয়ার? শুধুমাত্র গ্যাসিয়াস স্টেটে যারা আছে তারাই কেবলমাত্র আসবে। এখন এখানে আমি চাইতেছি এই বিক্রিয়াটার জন্য কেপি নির্ণয় করতে। ফর এক্সাম্পল আমার এই বিক্রিয়াটার জন্য কেসি এর ভ্যালুটা দিয়ে দেয়া আছে, কেসি ইকুয়াল টু কিছু একটা হয়তো বলা আছে, কেসি ইকুয়াল টু দেয়া আছে। আমি চাইতেছি কেসি এর ভ্যালুটা ব্যবহার করে কেপি বের করতে। কিভাবে বের করব? তার জন্য আমার টেম্পারেচারটা জানতে হবে, del n এর ভ্যালুটা জানতে হবে। টেম্পারেচার ফর এক্সাম্পল 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন বলে দেয়া আছে। এখন তাহলে আমার লাগবে কি আসলে? বেসিক্যালি del n টা লাগবে। আমি আসলে del n টা এমফাসাইজ করতে চাইতেছি, মানে del n টা কিভাবে বের করা লাগে সেটা একটু দেখাইতে চাইছি। del n টা বের করতে হইলে আমি দেখবো হচ্ছে এই জায়গাতে গ্যাসিয়াস স্টেটে কারা আছে। শুধুমাত্র এই তিনজন গ্যাসিয়াস স্টেটে আছে, ইনি গ্যাসিয়াস স্টেটে নাই, তাহলে এটা হচ্ছে আমার আউট অফ সিলেবাস। তাহলে আমি যদি এখন del n বের করি, del n is equals to n of product minus n of reactant, okay? del n is equals to n of product minus n of reactant। n of productটা কত আসবে তাহলে এখানে? n of productটা হচ্ছে কত? এই জায়গাতে 5 মাইনাস n of reactant, টোটাল n of রিঅ্যাক্ট্যান্টের n কত? এই যে 3 মোল A আর 2 মোল B, তাহলে 3 2 5। তাহলে টোটাল del n কত আসলো? del n আসলো হচ্ছে 0। del n যেহেতু 0 তার মানে kp equal to kc into rt to the power
0, therefore kp equal to হচ্ছে kc। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা একটু বের করতে পারলাম, আরেকটা জিনিস ইনফরমেশন পাইলাম, সেটা হচ্ছে যদি কখনো দেখি ডেল এন এর ভ্যালুটা হচ্ছে 0, তখন আমরা কি বলবো, কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি। অর্থাৎ প্রেসারের অ্যাক্রসে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনসেন্ট্রেশনের অ্যাক্রসে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সমান হবে। ওকে, আচ্ছা বুঝতে পারলাম আশা করি যে কেপি এবং কেসি কিভাবে নির্ণয় করা। আচ্ছা এখানে আরেকটা কথা একটু বলে রাখি, যদি এমন হয় যে কেপি এর ভ্যালুটা দেয়া আছে, হ্যাঁ, যদি এমন হয় যে কেপি এর ভ্যালুটা হচ্ছে এইটা দেয়া আছে, হ্যাঁ, এইটা হচ্ছে গিভেন, এটাকে ব্যবহার করে আমরা কি বের করব, এটাকে ব্যবহার করে হচ্ছে আমরা কেসি এর ভ্যালুটা বের করব। সেক্ষেত্রে ডেলেন গণনায় আসবে হচ্ছে গ্যাসীয় এবং জলীয় মাধ্যমে যারা থাকবে তারা, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ যারা গ্যাসীয় এবং জলীয়তে থাকবে। জলীয় মানে কোনটা, আসলে অ্যাকুয়াস মিডিয়াম, নট লিকুইড। ওকে, অ্যাকুয়াস মিডিয়ামে যারা থাকবে তারা হচ্ছে আসবে কেসি নির্ণয় করতে। তো এই জিনিসটা একটু মাথায় রেখে হচ্ছে আমরা ডেলেন এর ভ্যালুগুলো হচ্ছে আমরা নির্ণয় করব, নাইলে হচ্ছে আসলে কেপি এবং কেসি এর ভ্যালু হচ্ছে উল্টাপাল্টা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাতে একটা ম্যাথ আছে, ম্যাথ না আসলে দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেন একটু আমরা একটু সলভ করি, দেখা যাক কি হয়। আচ্ছা প্রথম কোশ্চেনে বলছে কি, প্রথম কোশ্চেনে একটা বিক্রিয়া দেয়া আছে যে 2a গ্যাস থেকে হচ্ছে 4b প্লাস 3c পরিমাণ গ্যাস তৈরি হচ্ছে। এ নাম্বারে বলছে যে বিক্রিয়াটার জন্য কেসি এর রাশিমালা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কেসি এর রাশিমালা কিভাবে নির্ণয় করব, কেসি ইজ ইকুয়ালস টু, উপরে থাকবে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট কত আসলে, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার 4 ইন্টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার 3। এটা হচ্ছে উপরে থাকবে, নিচে থাকবে কে, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 2, এটা থাকবে। ওকে, এটা ইজি ছিল। দ্বিতীয় কোশ্চেনটাই বলছে যে যদি বিক্রিয়াটি সাম্যধ্রুবক, কোন বিক্রিয়া, যেই বিক্রিয়াটা দেয়া আছে এই বিক্রিয়াটা সাম্যধ্রুবক কে, তার মানে বি নাম্বার কোশ্চেনে বলছে, বি নাম্বার কোশ্চেনে প্রথম ইনফরমেশন যেটা সেটা হচ্ছে বলে দিছে যে আমার যে গিভেন বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটার সাম্যধ্রুবক মাত্র বের করলাম কি, কেসি, এই কেসি ইকুয়াল টু হচ্ছে কে। যদি হয় তাইলে বলছে আরেকটা বিক্রিয়া দিয়ে দিছে যে 2b প্লাস 3/2c ইকুয়াল টু a, বিক্রিয়ার যে সাম্যধ্রুবকটা আছে এই সাম্যধ্রুবকটাকে কে এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আসো এটা একটু করি। আমরা আগের উত্তর থেকে কি পাইছি, কেসি এর একটা ভ্যালু পাইছি, সার্টেন ভ্যালু পাইছি আমরা। এই কেসি এর ভ্যালুটা নিয়ে ভ্যালুটা আপাতত মাথায় রাখি। এখন নতুন যে বিক্রিয়াটা দিছে সেই বিক্রিয়ার জন্য আমরা সাম্যধ্রুবকটা একটু বের করি। নতুন বিক্রিয়ার সাম্যধ্রুবকটা, ফর এক্সাম্পল নতুন বিক্রিয়াটা সাম্যধ্রুবকটা আমরা ধরে নিতেছি কে প্রাইম। ঠিক আছে, যদি কে প্রাইম হয় তাহলে কে প্রাইম ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, উপরে থাকবে হচ্ছে প্রোডাক্ট, নিচে থাকবে হচ্ছে রিঅ্যাকট্যান্ট। তাহলে প্রোডাক্ট কত, প্রোডাক্ট হচ্ছে এ, কনসেন্ট্রেশন অফ এ, নিচে থাকবে কে, রিঅ্যাকট্যান্ট, কনসেন্ট্রেশন অফ বি, কয়টা আছে, দুইটা, স্কয়ার, ইনটু কনসেন্ট্রেশন অফ সি, সি কয়টা আছে, 3/2 সংখ্যক ফ্র্যাকশনাল মোল নাম্বার দেয়া আছে। ওকে, সমস্যা নাই। আচ্ছা এখন আমি তো চাইলেই আসলে এটা এইভাবে লিখতে পারি না, যে এই ভগ্নাংশটাকে যদি আমি উল্টায় দিই তাহলে কি হয়, কনসেন্ট্রেশন অফ বি স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার 3/2, আর নিচে রাখতেছি হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ। আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা যদি এভাবে লিখি তাহলে কি হয়, আচ্ছা ইকুয়াল টু, দেখো এই জায়গাতে আমি যে এই জায়গাতে নিচে যে অংশটা আছে, নিচে যে অংশটা আছে এই টোটাল অংশ থেকে
এই টোটাল অংশ থেকে যদি আমি একটা পাওয়ার থেকে যদি একটা হাফ কমন নেই, হ্যাঁ, টোটালটার পাওয়ার থেকে যদি আমি একটা হাফ কমন নেই তাহলে কি দাঁড়ায় আসলে একটু দেখি। হাফ কমন নিলে উপরে থাকবে হচ্ছে 1, নিচে হচ্ছে এই বি থেকে একটা হাফ কমন নিতেছি, মানে পাওয়ার থেকে একটা হাফ কমন নিতেছি, তাহলে কি হবে বি টু দি পাওয়ার 4 কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার 4 ইন্টু, এটাতে অলরেডি হাফ আছে তাহলে সেটা কমনে চলে গেল, তাহলে কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার 3, এটা। আর নিচে থাকবে হচ্ছে এ ছিল, এখান থেকে যদি একটা হাফ কমন নেই তাহলে এ এর মাথায় হচ্ছে একটা স্কোয়ার চলে আসবে, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 2, এটা চলে আসলো। তাহলে পাওয়ারে কত কমন যাবে, পাওয়ারে যাবে হচ্ছে একটা হাফ কমন যাবে। আমরা একটু খেয়াল করলে দেখব এই যে নিচে যে জিনিসটা আসছে এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের এই জায়গাতে ছিল, হ্যাঁ, আগের কেসিতে ছিল। সেই কেসি ইকুয়াল টু আমরা কি ধরে নিছি, সেই কেসি ইকুয়াল টু ধরে নিছি হচ্ছে কে। তার মানে নিচে যে অংশটা আসছে সেই অংশটা 1/k টু দি পাওয়ার হাফ বলতে পারি, এই অংশটা ইকুয়াল টু 1/k টু দি পাওয়ার হাফকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 1/√k, এটা আমরা লিখতে পারি। যেটা আসলে আমরা কার সমান ধরতেছিলাম, আমরা ধরতেছিলাম হচ্ছে কে সি প্রাইমের সমান। তো এটাই হচ্ছে বের করতে বলছে যে দ্বিতীয় যে বিক্রিয়াটা দিচ্ছে সেই দ্বিতীয় বিক্রিয়ার সাম্য ধ্রুবকটাকে প্রথম বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে কনসেপ্ট। আমরা সামনের দিকে আগে যে তেমন একটা কঠিন ছিল না। আচ্ছা, এখানে বেশ কিছু এমসিকিউ আছে, আমরা একটু ধাপে ধাপে এমসিকিউ গুলো একটু সলভ করার চেষ্টা করি। কি বলছে এখানে প্রথম এমসিকিউতে বলছে যে N2 + 3H2 = হচ্ছে 2NH3, এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক বলে দিছে হচ্ছে K1। তাইলে এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হচ্ছে যদি K2 হয় এদের মধ্যে সম্পর্ক কি হবে এটা বের করতে বলছে। আচ্ছা, প্রথম বিক্রিয়াটার সাম্য ধ্রুবক যদি K1 হয় তাহলে এখানে K1 ইকুয়াল টু আমরা কি বলতে পারি, K1 ইকুয়াল টু বলতে পারি হচ্ছে উপরে কি থাকবে, এখানে লিখি প্রথম বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হচ্ছে K1 ইকুয়াল টু হচ্ছে উপরে থাকবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, তার মাথায় পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2, নিচে হচ্ছে কনসেন্ট্রেশন অফ N2 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2, পাওয়ার হচ্ছে 3, এটা হচ্ছে K1। তাহলে এটা যদি K1 হয় তাহলে K2 ইকুয়াল টু কত, K2 ইকুয়াল টু হচ্ছে K2 ইকুয়াল টু এখানে কত আছে N2, উপরে হচ্ছে অ্যামোনিয়া কনসেন্ট্রেশন অফ NH3, নিচে হচ্ছে N2 তার মাথায় পাওয়ার কত, পাওয়ার হচ্ছে হাফ, এদিকে হচ্ছে H2 তার মাথায় হচ্ছে পাওয়ার কত 3/2। ওকে, যদি এটা হয় তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি চাইলে যে নিচ থেকে যদি আমরা একটা পাওয়ার, উপর এবং নিচ থেকে টোটালটা থেকে যদি আমরা একটা পাওয়ার হাফ যদি আমরা কমন নেই তাহলে কি হবে, উপরে হচ্ছে কনসেন্ট্রেশন অফ NH3 স্কয়ার হবে, নিচে আসবে কত, নিচে হচ্ছে N2 কনসেন্ট্রেশন আর হচ্ছে H2 কনসেন্ট্রেশন, তার মাথায় হচ্ছে কিউব থাকবে। এই টোটালটার মাথায় পাওয়ার হচ্ছে হাফ আসলো। এই জিনিসটাই হচ্ছে একটু আগে আমরা বের করছি, এই যে K1 এর জায়গায় বের করছি, তাহলে K2 ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে K1 স্কয়ার, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে K2 আর K1 এর মধ্যে রিলেশন কি, K2 আর K1 এর মধ্যে রিলেশন হচ্ছে K2 ইকুয়াল টু K1 স্কয়ার। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে হচ্ছে বি। আচ্ছা, পরেরটা যাই, পরেরটা কি বলছে, নিচের কোন বিক্রিয়ার জন্য Kp সমান Kc হবে বলো, এটা কি হবে, একটু আগে আমরা দেখছি Kp সমান Kc কোন জিনিসের উপর ডিপেন্ড করে, Kp আর Kc ইকুয়াল হবে কি হবে না, সেটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে ডেল এন এর মানটার উপর। ডেল এন এর মান যদি 0 হয় তাহলে Kp সমান সমান হচ্ছে Kc হবে। আসো দেখি কোনটার জন্য ডেল এন এর মান হচ্ছে 0 আসে।
এটার জন্য যদি আমরা দেখি, এটার জন্য আমরা খেয়াল করি কত আসতেছে ডেল এন এর মান, এই পাশে 1 এই পাশে হচ্ছে 2, তাহলে 2 বিয়োগ 1, ডেল এন এর মান হচ্ছে এখানে ডেল এন এর মান হচ্ছে কত 1। এর ক্ষেত্রে চিন্তা করি, এর ক্ষেত্রে হচ্ছে এই পাশে 2 এই পাশে কত 1 আর 1, তাহলে এইখানে হচ্ছে ডেল এন এর মান হচ্ছে 0, তাহলে অ্যানসার কোনটা, অ্যানসার হচ্ছে এটা, বাকিগুলো দেখারই দরকার নেই। 3 নম্বরে বলছে যে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যার জন্য ভ্যান টফের সমীকরণ নিচের কোনটা। এটা হচ্ছে গত ক্লাসের কথা, গত ক্লাসে একবারে শেষ স্লাইডটার মধ্যে আমি দেখাইছিলাম যে ভ্যান টফের ইকুয়েশনের ফরম্যাট কি রকম হয়, ঠিক আছে। ভ্যান টফের ইকুয়েশনের ফরম্যাট কি রকম হয়, লগ কেপি, এই যে গত স্লাইডে যদি আমরা যাই, এই যে এখানে ছিল গত স্লাইডে যে ভ্যান টফের ইকুয়েশন হচ্ছে log kp is equals to minus delta h divided by 2.303 RT প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এটাই হচ্ছে হবে। এটা কোথায় আছে একটু খুঁজি আমরা, এখানে কি বলছে log kp is equals to minus delta h into r, না এটাও না, এখানে minus delta h into s, এটাও হবে না, এখানে হচ্ছে মাইনাস log হবে না, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, log kp is equals to minus delta h divided by 2.303 RT প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন দিছে, সেটা হচ্ছে এরকম যে মার্কারি 2 একটা অক্সাইড, যেটাকে আমরা হচ্ছে তাপে নিম্নের বিক্রিয়া অনুসারে আমরা যদি ভাঙি, তাহলে এটা সাম্যাঙ্ককে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, সাম্যাঙ্ককে কিভাবে প্রকাশ করতে পারি, আমরা জানি যে সাম্যাঙ্ক কিসের উপর ডিপেন্ডেন্ট, সাম্যাঙ্ক আসলে কোন একটা জিনিসের স্টেটের উপর ডিপেন্ডেন্ট, কোন একটা জিনিস কোন স্টেটে আছে, কোন কোন স্টেটে থাকতে পারে আমরা একটু চিন্তা করি তো। একটু আগে বলছি যে সাম্যাঙ্ক শুধুমাত্র কার জন্য হইতে পারে, গ্যাসিয়াস স্টেটের জন্য হইতে পারে, আর হইতেছে অ্যাকুয়াস স্টেটের জন্য হইতে পারে। এর বাইরে আরো দুইটা স্টেট আছে, সেটা হচ্ছে লিকুইড সলিড এবং হচ্ছে লিকুইড, তার মানে এই দুইটা স্টেট হচ্ছে সাম্যাঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত না, তাহলে শুধুমাত্র গ্যাস এবং অ্যাকুয়াস হচ্ছে সাম্যাঙ্কে অন্তর্ভুক্ত। তাহলে এই জায়গাতে যদি আমরা দেখি, এই মার্কারি অক্সাইড এটা কিসে আছে, সলিড স্টেটে আছে, মার্কারি হচ্ছে কোন স্টেটে আছে, লিকুইডে আছে, তাহলে শুধু এবং শুধুমাত্র গ্যাসিয়াস স্টেটে কে আছে, এই অক্সিজেনটা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে আছে, তার মানে এটার সাম্যাঙ্ক কে ইকুয়াল টু কি হবে, কে ইকুয়াল টু হবে হচ্ছে শুধুমাত্র কনসেন্ট্রেশন অফ O2, এটা হবে হচ্ছে সাম্যাঙ্ক, এই যে, তার মানে ডি হচ্ছে অ্যান্সার, কনসেন্ট্রেশন অফ O2, এটা হচ্ছে তার সাম্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝা গেছে। এবার একটু ঠান্ডা মাথায় একটু মনোযোগ দাও সবাই, আমরা সাম্য ধ্রুবকের ম্যাথ হচ্ছে সবাই করি, তো সাম্য ধ্রুবকের ম্যাথে হচ্ছে আমরা সবসময় আসলে একটু ভুল প্রসিডিওরে আগাই, ঠিক আছে। সাম্য ধ্রুবকের ম্যাথগুলো হচ্ছে সবসময় একটু ভুল প্রসিডিওরে আগাই, কোন জায়গায় আমরা একটু ভুল করি সেই জিনিসটা একটু আমরা খেয়াল করি আসলে এই জায়গায়। দেখো, এখানে আমি দুইটা টার্ম নিয়ে জাস্ট একটু আলোচনা করব। একটা হচ্ছে, দেখো আমরা সাম্য ধ্রুবকের যে ম্যাথগুলা করতাম, সেই ম্যাথগুলোতে আমরা হচ্ছে আলফা এবং এক্স এই দুইটা কোয়ান্টিটিকে হচ্ছে আমরা হরহামেশা মানে গোলায় ফেলতাম, যে আলফার জায়গায় আমরা এক্স ব্যবহার করতাম, এক্স এর জায়গায় আলফা ব্যবহার করতাম। তো এটাতে আমাদের কোনো তেমন একটা মানে হেডেক ছিল না যে কোন জায়গায় আলফা কোন জায়গায় এক্স ব্যবহার করবো, আমরা সব জায়গায় আলফাই ব্যবহার করতাম। কিন্তু আসলে আলফা এবং এক্স এর মধ্যে একটু পার্থক্য আছে, আসলে আগে পার্থক্যটা একটু বুঝাই। পার্থক্যটা হচ্ছে এরকম যে আলফাটা হচ্ছে কোনো একটা জিনিসের বিয়োজন মাত্রা, কোনো একটা বিক্রিয়ক বা উৎপাদের হচ্ছে বিয়োজন মাত্রাকে আমরা বলতেছি হচ্ছে এখানে আলফা, ঠিক আছে। আর এক্সটা হচ্ছে একটা সার্টেন যে কোনো একটা রিঅ্যাকটেন্ট অথবা প্রোডাক্টের বিয়োজনের পরিমাণ, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। ওকে, আচ্ছা, তো এই দুইটা কথার মধ্যে একটু পার্থক্য আছে, একটু না বেশ বিস্তর ফারাক আছে। কোন জায়গায় বিস্তর ফারাক আছে আসলে একটু বোঝার চেষ্টা করি। আলফা আর এক্স বোঝার জন্য একটা এক্সাম্পল চিন্তা করো। মনে করো তোমার কাছে দুইটা জমি আছে, ঠিক আছে, দুইটা জমি আছে, ফসলি জমি। তুমি কি করতে পারো, আসলে ফসলি জমিতে ফসল চাষ করতে পারো। বললাম যে
প্রথম যে ফসলি জমিটা এটা ছোট, এটার পরিমাণ হচ্ছে 1 একর, 1 একর। দ্বিতীয় ফসলি জমিটা হচ্ছে একটু বড়, এটার পরিমাণ হচ্ছে 2 একর, ঠিক আছে। এবং এই 1 একর পরিমাণ যে ফসলি জমিটা আছে তাতে মনে করো যে কৃষক কাজ করতেছে হচ্ছে 50 জন, 50 জন। আর 2 একরে কাজ করতেছে হচ্ছে 100 জন, 2 একরে কাজ করতেছে হচ্ছে 100 জন, ঠিক আছে। তাইলে এইখানে জমির পরিমাণ এবং কৃষকের পরিমাণ, তাদের রেশিওটা কত? রেশিওটা হচ্ছে 1:50, 1:50। আর এখানে কত? এখানে হচ্ছে 2:100, যেটাকে আমরা বলতেছি হচ্ছে আসলে কত বলতে পারি হচ্ছে 1:50, ঠিক আছে, 1:50। তো এই যে তাদের মধ্যে আনুপাতিক যে সম্পর্কটা, হ্যাঁ, এই যে তাদের মধ্যে যে আনুপাতিক সম্পর্ক, এই আনুপাতিক সম্পর্কটাকে আমরা তুলনা করতে পারি কার সাথে? আনুপাতিক সম্পর্কটা তুলনা করতে পারি হচ্ছে আলফা এর সাথে। এই যে আনুপাতিক সম্পর্ক, এটাকে আমরা তুলনা করতে পারি আলফা এর সাথে। আচ্ছা, অল্প একটু ধারণা দিলাম, আমরা ক্লিয়ার করব সামনের দিকে। তারপরে আসে হচ্ছে বিয়োজনের পরিমাণ, এটা কি জিনিস? ফর এক্সাম্পল চিন্তা করো যে এই জায়গাতে 1 একর জমি থেকে টোটাল মনে করো যে 1000 কেজি, 1000 কেজি কি হয়? ফসল উৎপাদন হয়। আর 2 একর জমি থেকে ফর এক্সাম্পল এখান থেকে ফসল উৎপাদন হয় 2000 কেজি, 2000 কেজি ফসল উৎপাদন হয়। এই যে পরিমাণ না, 1000 কেজি পরিমাণ, 2000 কেজি পরিমাণ, এই পরিমাণগুলো হচ্ছে এক্স এর সাথে সম্পর্কিত। আশা করি একটু হইলো আইডিয়া পাইছো যে তাদের মধ্যে মানে পার্থক্যটা আসলে যে কি, যে একটা হচ্ছে পরিমাণের সাথে রিলেটেড, আরেকটা আসলে অনুপাতের সাথে রিলেটেড, ঠিক আছে। তো কথাবার্তা বলে আসলে বুঝার চাইতে আমরা একটু এক্সাম্পলের দিকে যদি আগাই, দেখো আমি এই জায়গায় একটা এক্সাম্পল লিখে রাখছি, নাইট্রোজেন আর হাইড্রোজেনের হেবার প্রণালীর যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা লিখে রাখছি এই জায়গায়। তো এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি যে একবারে বিক্রিয়া যখন শুরু, একবারে বিক্রিয়া যখন শুরু, তখন নাইট্রোজেন ছিল মনে করো এ মোল, হাইড্রোজেন হচ্ছে বি মোল, কিন্তু কোনো অ্যামোনিয়া ছিল না। ইকুইলিব্রিয়ামে অর্থাৎ সাম্যাবস্থায় যখন আসলো, তখন দেখা গেল যে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আগে ছিল এ, এখন এ থেকে নাইট্রোজেনের সহগ কত এই জায়গায় 1, তার মানে 1x পরিমাণ হচ্ছে তার থেকে বিয়োজিত হয়েছে। হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে আগে ছিল বি, এখন হচ্ছে কত হয়েছে 3x পরিমাণ বিয়োজিত হয়েছে। এবং যার ফলশ্রুতিতে আমরা না অ্যামোনিয়া পাইছি হচ্ছে কতটুকু 2x পরিমাণ, ঠিক আছে, 2x পরিমাণ আমরা অ্যামোনিয়া পাইছি। আচ্ছা, এখন মোট মোল সংখ্যা কত সাম্যাবস্থায়? সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থায় মোট মোল কতটুকু হয় তাইলে? মোট মোল হয় হচ্ছে a মাইনাস এক্স, তার সাথে হচ্ছে যোগ করব, কি যোগ করব b মাইনাস 3x, আর হচ্ছে তার সাথে যোগ হবে হচ্ছে 2x। তাহলে টোটাল যোগ বিয়োগ করলে এখান থেকে আসবে হচ্ছে a প্লাস b মাইনাস 2x। এটা হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যার পরিমাণ, ঠিক আছে, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যার পরিমাণ। এখন আমি যদি চাই এই জায়গাতে
আমি যদি এখন N2 প্লাস 3H2 আচ্ছা, আমি যদি এখন চাই এই বিক্রিয়াটার জন্য হচ্ছে কেপি এবং কেসি এর রাশিমালা ডেরাইভ করতে, কিভাবে ডেরাইভ করব কেপি এবং কেসি রাশিমালা? তাহলে কেসি ইকুয়াল টু যদি বের করতে চাই কত আসবে? কেসি ইকুয়াল টু হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া তার মাথায় হচ্ছে 2, নিচে হচ্ছে কনসেন্ট্রেশন অফ N2, কনসেন্ট্রেশন অফ H2 তার মাথায় হচ্ছে 3। আচ্ছা, আমরা একটু আগে দেখছি হয়তোবা যে কনসেন্ট্রেশন কিভাবে বের করে। মোলকে হচ্ছে আমরা কি করি, আয়তন দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা কনসেন্ট্রেশন পাই। এখন উপরের কনসেন্ট্রেশনটা যদি বের করতে যাই, আমি বলে দিলাম যে এই বিক্রিয়াটা যে পাত্রে সংগঠিত হচ্ছে সেই পাত্রের আয়তন হচ্ছে মনে করো যে ভি বলে দিছি। তাহলে এখানে কেসি ইকুয়াল টু কত আসবে? কেসি ইকুয়াল টু হচ্ছে উপরে আসবে হচ্ছে এটার কনসেন্ট্রেশন, তাই না? এটার হচ্ছে তাহলে মোল সংখ্যা কত? সাম্যাবস্থায় অ্যামোনিয়ার মোল সংখ্যা কত? অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 2x। তাহলে উপরে হচ্ছে 2x, নিচে হচ্ছে আয়তন দিয়ে ভাগ করব, থাকবে হচ্ছে স্কয়ার, আর এখানে হচ্ছে a মাইনাস x, তাকে হচ্ছে আয়তন দিয়ে ভাগ করব, ইন্টু b মাইনাস 3x, একে আয়তন দিয়ে ভাগ করব, এটা হবে। ঠিক আছে, এখন এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো আমরা? এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে, দেখো এই জায়গাতে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, নিচে হচ্ছে ভি টু দি পাওয়ার 4, তাহলে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 4x স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস x ইন্টু b মাইনাস 3x কিউ। এটা হবে, এটা কার ভ্যালু? এটা হচ্ছে কেসি এর ভ্যালু। কার জন্য? এই যে আমার যে গিভেন যে রিঅ্যাকশনটা আছে সেই রিঅ্যাকশনটার জন্য হচ্ছে কেসি এর ভ্যালু। আচ্ছা, এটা হচ্ছে গেল কেসি এর ভ্যালু। এখন কেপি এর ভ্যালুটা যদি নির্ণয় করতে চাই, তাহলে কেপি ইকুয়াল টু কি বলতে পারি আমরা? কেপি ইকুয়াল টু বলতে পারি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, তার মাথায় হচ্ছে 2 ডিভাইড বাই পার্শিয়াল প্রেসার অফ N2 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ H2, তার মাথায় হচ্ছে 3। এটা হচ্ছে কেপি এর ভ্যালু। পার্শিয়াল প্রেসার যেন আমরা কিভাবে বের করি? আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। পার্শিয়াল প্রেসার অফ N2 এটা যদি আমরা বের করি তাহলে কত হবে? মোল ভগ্নাংশ কত? আমরা একবার ডিরেক্টলি লিখে দিই। তাহলে মোল ভগ্নাংশ অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কত হবে? উপরে আসবে হচ্ছে 2x, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা যেন কত? আমরা একটু আগে বের করছি, এই যে a প্লাস বি মাইনাস 2x। তাহলে a প্লাস বি মাইনাস 2x, এটার মাথায় হচ্ছে স্কোয়ার ইন্টু তার সাথে হচ্ছে প্রেসার, তার মাথায়ও স্কোয়ার থাকবে, টোটাল প্রেসার হচ্ছে পি স্কোয়ার। নিচে আসবে হচ্ছে N2 এর জন্য মোল ভগ্নাংশ কত? a মাইনাস x ডিভাইডেড বাই a প্লাস বি মাইনাস 2x ইন্টু প্রেসার ইন্টু পরেরটার জন্য হচ্ছে হাইড্রোজেনের জন্য কত? b মাইনাস 3x ডিভাইডেড বাই a প্লাস b মাইনাস 2x, তার মাথায় হচ্ছে কিউব হবে, এবং
এবং তার সাথে হচ্ছে একটা পি কিউব থাকবে। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি, নিচে হচ্ছে পি কিউব আর হচ্ছে পি, তাহলে হচ্ছে উপরে পি স্কোয়ার, তাহলে নিচে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত থাকবে আসলে, কাটাকাটি করলে এই পিটা মনে করো নাই, আর এখান থেকে পি কিউব নাই, আর এখান থেকে যদি পি স্কোয়ার যদি ভ্যানিশ করে দেই তাহলে কি থাকবে, এখানে হচ্ছে নিচে থাকবে পি টু দি পাওয়ার 4 ছিল, তাহলে নিচে থাকবে হচ্ছে একটা পি স্কোয়ার, কাটাকাটি করলে নিচে একটা পি স্কোয়ার থাকবে। এটা কার ভ্যালু, এটা হচ্ছে কেপি এর ভ্যালু, ঠিক আছে, কেপি এর ভ্যালু ধরে রাখি আমরা একটু, এই কেপি এর ভ্যালুটা, এটা হচ্ছে আমার কেপি এর ভ্যালু। ওকে, আচ্ছা তাহলে আমরা কয়টা ভ্যালু পাইলাম, আমরা দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে কেপি এর ভ্যালু পাইছি আমরা, আর একটা হচ্ছে এই যে কেসি এর ভ্যালু, আর হচ্ছে কেপি এর ভ্যালুটা পাইছি। তো এই কেপি এবং কেসি বেসিক্যালি ক্যালকুলেট করা হয় হচ্ছে এই এক্স এর পরিমাণ দিয়ে, ঠিক আছে, বিয়োজনের পরিমাণ দিয়ে হচ্ছে এইভাবে ক্যালকুলেট করা হয়। আচ্ছা আসলে এক্স দিয়ে হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ করি, তাহলে একটু আমাদের ক্লিয়ার হবে আশা করি। প্রথমে একটা টাইপ রাখছি, সেটা হচ্ছে যদি শুরুর পরিমাণ যদি দেয়া থাকে তাহলে আমরা কিভাবে ম্যাথটা করব। আচ্ছা দেখো কিভাবে করি। একবারে শুরুতে কি বলছে, এখানে 2 লিটার একটা পাত্র, তার মানে কি ভলিউমটা এখানে বলে দিছে, 12 গ্রাম হাইড্রোজেন 140 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপাদন করে। এক্স ইকুয়াল টু কত সেটা আমরা বের করবো আর কি, এক্স এর পরিমাণটা বের করতে বলছে। আচ্ছা কিভাবে বের করতে পারি আমরা, দেখো এই জায়গাতে বলছে যে এক্স এর পরিমাণটা যদি আমরা বের করি তাহলে কিভাবে বের করব, আমরা একবার ইনিশিয়াল স্টেটে ধরে নিতেছি হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে এ, হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে বি, আর এটা নাই, ইকুইলিব্রিয়ামে কতটুকু হচ্ছে, ইকুইলিব্রিয়াম হচ্ছে এ মাইনাস এক্স আর হচ্ছে বি মাইনাস 3x, আর এদিকে হচ্ছে কত 2x। ওকে, আচ্ছা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে এই যে ইনিশিয়াল পরিমাণটা, এই পরিমাণটা এই জায়গায় দেওয়া আছে কতটুকু, হাইড্রোজেন আছে হচ্ছে 12 গ্রাম, তাহলে 12 গ্রাম এটাকে যদি আমরা মোলে নেই তাহলে হাইড্রোজেনের ইনিশিয়াল মোল নাম্বার কত, n ইকুয়াল টু আমরা কি জানি W/m, এই জায়গাতে W কত 12 গ্রাম, আর হাইড্রোজেনের আণবিক ভর কত 2, তাহলে হচ্ছে 6 মোল, তাহলে ইনিশিয়াল মোল নাম্বার হচ্ছে 6 মোল। বি হচ্ছে তাহলে কত 140 গ্রাম, নাইট্রোজেন হচ্ছে 14 ইকুয়াল টু হচ্ছে 10 মোল। ওকে, আর অ্যামোনিয়ার পরিমাণটা কত আছে, অ্যামোনিয়ার মোল সংখ্যাটা আসলে কই আমরা পাই, আমরা পাই হচ্ছে ইকুইলিব্রিয়ামে, তাহলে ইকুইলিব্রিয়ামে অ্যামোনিয়া কতটুকু পাওয়া গেছে, টোয়াইজ এক্স পরিমাণ, তাহলে টোয়াইজ এক্স পরিমাণ যদি অ্যামোনিয়া পাওয়া যায়, অ্যামোনিয়া কতটুকু পরিমাণ পাওয়া গেছে 34 গ্রাম অ্যামোনিয়া, 34 গ্রাম, অ্যামোনিয়ার আণবিক ভর কত 17, তাহলে কত আসতেছে 2, তাহলে টোয়াইজ এক্স ইকুয়াল টু যদি 2 হয়, এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে 1, এক্স ইকুয়াল টু যদি 1 হয়, আমরা এক্স এর ভ্যালুটা জানি, আমরা বি এর ভ্যালুটা জানি, আমরা এ এর ভ্যালুটাও জানি, আমরা সবগুলোর ভ্যালু জানি, এ বি এক্স তিনটার ভ্যালুই জানি, তাহলে কি আমরা আগের ফরম্যাটে আগের ফর্মুলা অনুসারে এই যে কেসি, এই যে কেসি এর ভ্যালু, এই কেসি এর ভ্যালু কি আমরা নির্ণয় করতে পারবো, কেপি এর ভ্যালু কি আমরা নির্ণয় করতে পারবো, এই জায়গায় হচ্ছে বলে দিছে যে 2 লিটার একটা পাত্র। আচ্ছা যাও এই জায়গাতে আরেকটা এডিশনাল ইনফরমেশন দিলাম যে টোটাল প্রেসার পি ইকুয়াল টু হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, টোটাল প্রেসার হচ্ছে ফর এক্সাম্পল 2 অ্যাটমসফিয়ার বলে দিলাম, তাহলে টোটাল প্রেসার জানি, টোটাল ভলিউম জানি, আমরা এ বি এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু জানি, আমরা চাইলে ক্যালকুলেট করে হচ্ছে আগের ফর্মুলায় হচ্ছে মান যদি বসাই দিই তাহলে কেপি আর কেসি এর ভ্যালুগুলো নির্ণয় করতে পারবো। আচ্ছা পরেরটাই যাই, পরেরটাই হচ্ছে যে যদি শুরুর পরিমাণটা দেয়া না থাকে, যদি শুরুর পরিমাণ দেয়া না থাকে তাহলে একবারে ইনিশিয়ালি এর পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ কত আছে এ মোল আছে, এটার পরিমাণ কত আছে বি মোল, হ্যাঁ এটার পরিমাণ হচ্ছে বি মোল, আর এটা তাহলে কত, এটা হচ্ছে নাই, এটা হচ্ছে নাই। আচ্ছা বলছে এই জায়গাতে যে 2 লিটার একটা পাত্রে হাইড্রোজেন এবং নাইট্রোজেন বিক্রিয়া করে 1 মোল অ্যামোনিয়া উৎপাদন করে। আচ্ছা এই জায়গাতে আমি যে এ আর বিটা লিখছি, যদি মনে রাখবা সব সময়
যে যদি শুরুর পরিমাণ দেয়া না থাকে, যদি শুরুর পরিমাণ দেয়া না থাকে তাইলে এই জায়গায় এ আর বি আসলে ধরার দরকার নাই, এ আর বি ধরার দরকার নাই যদি শুরুর পরিমাণটা দেয়া না থাকে। শুরুর পরিমাণ দেয়া না থাকলে আমরা এইভাবে ম্যাথটা করব যে এইখানে প্রারম্ভিকভাবে ইয়ে কত আছে, নাইট্রোজেন কত আছে আসলে এখানে 1 মোল না, এখানে আছে হচ্ছে কত মোল 3 মোল, আর এখানে আছে কত মোল 2 মোল। তাহলে 1 মোল 3 মোল আর 2 মোল, তাহলে একবারে স্টার্টিং ফেজে নাইট্রোজেন এই জায়গায় আছে 1 মোল, হাইড্রোজেন আছে হচ্ছে 3 মোল, আর এটা আছে হচ্ছে এটা নাই, হ্যাঁ এটা নাই। এরপরে হচ্ছে ইকুইলিব্রিয়ামে কতটুকু হইল, এটা আছে হচ্ছে 1 মাইনাস এক্স, এটা হচ্ছে 3 মাইনাস 3x, আর এটা হচ্ছে টুয়াইস এক্স পরিমাণ তৈরি হইল। তাহলে আমার কি জানতে চাইছে, আমার জানতে চাইছে হচ্ছে এখানে x এর ভ্যালু। আমরা অলরেডি a আর b এর ভ্যালু হচ্ছে পেয়ে গেছি। a আর b এর ভ্যালু কত 1 আর 3। x এর ভ্যালুটা যদি আমরা জানতে চাই, x এর ভ্যালুটা কেমনে জানবো, বলছে যে বিক্রিয়া করে 1 মোল অ্যামোনিয়া উৎপাদন করে। তাহলে এই যে 2x, এই 2x এর ভ্যালু কত, 2x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে x ইকুয়াল টু 0.5। তাহলে অ্যামোনিয়ার x এর ভ্যালু হচ্ছে 0.5 মোল। এই 0.5 মোল আমরা জানি, আমরা a এর ভ্যালু জানি, আমরা b এর ভ্যালু জানি। 2 লিটার পাত্র এটাও বলে দিছে, আবারও একই কথা যে প্রেসার P ইকুয়াল টু টোটাল প্রেসার হচ্ছে বলে দিলাম যাও 2 অ্যাটমসফিয়ার, আবারও আগের মতো। তাহলে আমরা KP এবং KC এর ভ্যালু আশা করি নির্ণয় করতে পারবো। তাহলে শুরুর পরিমাণ যদি দেয়া না থাকে তাহলে আমরা এইভাবে ম্যাথ করব, আর যদি দেয়া থাকে তাহলে আগের প্রসেসে ম্যাথ করব। আচ্ছা 3 নম্বরে যাই। আচ্ছা এই জায়গাতে ব্যাপারটা হয়ে গেছে। আচ্ছা এবার এতক্ষণ দেখলাম হচ্ছে এক্স দিয়ে ম্যাথ করলে আসলে ম্যাথের পরিস্থিতি কেমন হবে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এক্স এবং আলফা এই দুইটা জিনিসের মধ্যে আসলে রিলেশন কি, বা আলফা কি জিনিস। হ্যাঁ আলফা কি জিনিস আমরা একটু আগাই। এই জায়গাতে ধরে নিলাম হচ্ছে আবারও একই N2 + 3 = 2NH3। ইনিশিয়ালি নাইট্রোজেন কত আছে a মোল, হাইড্রোজেন আছে হচ্ছে b মোল, এটা হচ্ছে নাই। তাহলে ইকুইলিব্রিয়ামে কতটুকু হবে a মাইনাস এক্স, b মাইনাস 3x, আর এটা হচ্ছে 2x পরিমাণ। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হবে, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে ওই আগের মতো a প্লাস b মাইনাস 2x। এটার ক্যালকুলেশন করলাম না, এটা হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা এত মোল। ওকে আচ্ছা এত মোল হইতেছে। এখন আমরা যদি আলফা এর ভ্যালুগুলো যদি জানতে চাই, কার অ্যাক্রসে, নাইট্রোজেনের অ্যাক্রসে, হাইড্রোজেনের অ্যাক্রসে এবং অ্যামোনিয়ার অ্যাক্রসে, আলফা এর ভ্যালুগুলো যদি জানতে চাই, আলফা হচ্ছে যে এইখানে মনে করো যে বলতেছি এ মোল থেকে, হ্যাঁ নাইট্রোজেনের ক্ষেত্রে এ মোল থেকে বিয়োজিত হয় এক্স মোল পরিমাণ, এ মোল থেকে বিয়োজিত হয় এক্স মোল পরিমাণ। তাহলে 1 মোল থেকে কতটুকু পরিমাণ বিয়োজিত হয়, 1 মোল থেকে বিয়োজিত হয় x বাই a, ঠিক আছে x বাই a, এটা হচ্ছে 1 মোল থেকে বিয়োজিত হয়। তো এই জিনিসটাই বেসিক্যালি এই x বাই a, এটাই মূলত আলফা অফ নাইট্রোজেন, ঠিক আছে এটাই মূলত হচ্ছে আলফা অফ নাইট্রোজেন। আবার যদি হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি, বি মোল থেকে হাইড্রোজেন কতটুকু পরিমাণ বিয়োজিত হয়, বি মোল থেকে বিয়োজিত হয় হচ্ছে 3x পরিমাণ। 1 মোল থেকে কতটুকু পরিমাণ বিয়োজিত হয় সেটা যদি আমরা বের করি 3x ডিভাইডেড বাই b, এবং এটাই মূলত হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে আলফা অফ হাইড্রোজেন। তারপরে যদি আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে আচ্ছা এরা তো বিয়োজিত হচ্ছে,
এ এবং বি অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন তাদের থেকে হচ্ছে এক্স পরিমাণ বিয়োজিত হচ্ছে। অ্যামোনিয়া তো আর বিয়োজিত হচ্ছে না, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে আসলে যেটা লিখবো সেটা হচ্ছে যে এই যে টোটাল মোল সংখ্যা আছে না, এই টোটাল মোল সংখ্যার মধ্যে অর্থাৎ এ প্লাস বি মাইনাস 2x এই টোটাল মোল সংখ্যার মধ্যে অ্যামোনিয়া আছে কতটুকু পরিমাণ? 2x পরিমাণ। তাহলে একক মোল সংখ্যার মধ্যে অ্যামোনিয়া কতটুকু আছে? 2x ডিভাইডেড বাই a প্লাস বি মাইনাস 2x। এটা হচ্ছে একক পরিমাণের মধ্যে আছে এবং এইটাকে আমরা বলতেছি আলফা অফ অ্যামোনিয়া। এটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা অফ অ্যামোনিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার আসো একটু আমরা জেনারেলাইজ করি বিষয়গুলো যদি আমরা একটু জেনারেলাইজ করি। আচ্ছা, জেনারেলাইজ করলে কি হয় যে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে, হ্যাঁ নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যে আলফাটা পাইতেছি সেই আলফার উপরে কে আছে? আসলে আলফার উপরে আছে হচ্ছে বিয়োজনের পরিমাণ না? নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ কত এই জায়গাতে? এক্স। উপরে আছে হচ্ছে বিয়োজনের পরিমাণ। নিচে আছে কে? আদি মোল সংখ্যা অর্থাৎ প্রারম্ভিক মোল সংখ্যা, একবারে শুরুতে যত মোল সংখ্যা ছিল। সিমিলার কথা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তার বিয়োজনের পরিমাণ হচ্ছে 3x, এটা উপরে আছে, তার প্রারম্ভিক মোল সংখ্যা হচ্ছে 20, সেটা হচ্ছে নিচে আছে। তার মানে এ নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুইজন যেহেতু বিক্রিয়ক, তাহলে আমরা একটা জেনারেল ফর্মুলা দাঁড় করাইতে পারি, সেটা হচ্ছে যে যদি আলফা অফ বিক্রিয়ক আমরা বের করি, যদি আলফা অফ বিক্রিয়ক বের করি তাহলে কিভাবে বের করব আমরা? আলফা অফ বিক্রিয়ক ইকুয়াল টু হচ্ছে উপরে থাকবে হচ্ছে বিয়োজনের পরিমাণ, হ্যাঁ উপরে থাকবে হচ্ছে বিয়োজনের পরিমাণ এবং নিচে আসবে হচ্ছে আদিমোল। নিচে আসবে হচ্ছে কত? আদিমোল। বিয়োজনের পরিমাণ ডিভাইড বাই আদিমোল। তাহলে এটা হচ্ছে আমার কার ভ্যালু? এটা হচ্ছে আলফা অফ বিক্রিয়কের ভ্যালু, যে বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই আদিমোল। তাহলে আলফা অফ উৎপাদ কত হবে? আমরা আলফা অফ উৎপাদ যদি একটু দেখি, খেয়াল করি এই নাইট্রোজেনের অ্যামোনিয়ার জায়গায় উপরে আছে কি? আসলে অ্যামোনিয়ার উৎপাদনের পরিমাণ, এই যে অ্যামোনিয়ার উৎপাদনের পরিমাণ 2x। নিচে আছে কে? নিচে আছে হচ্ছে মোট মোল সংখ্যা। নিচে আছে মোট মোল সংখ্যা। আমরা এই জিনিসের সাথে একটু পরিচিত। কিভাবে পরিচিত? যে উপরে সাম্যাবস্থায় কোন একটা সার্টেন জিনিসের মোল সংখ্যা, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা। তাহলে মোল ডিভাইডেড বাই মোট মোল, এটাকে যেন কি বলে? এটাকে যেন কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আসলে মোল ভগ্নাংশ। এই যে একটু আগে দেখছিলাম মোল ভগ্নাংশ, এটাকে আমরা মোল ভগ্নাংশ বলি, ঠিক আছে? যে কোনো একটা জিনিসের সাম্যাবস্থায় মোল সংখ্যা, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, এটাকে আমরা বলতেছি হচ্ছে মোল ভগ্নাংশ। তার মানে উৎপাদের ক্ষেত্রে আলফা অফ উৎপাদ যদি আমরা খেয়াল করি তাহলে কত আসবে? আলফা উৎপাদটা আর কিছুই না, উৎপাদের মোল ভগ্নাংশ। আলফা অফ উৎপাদ কত? উৎপাদের মোল ভগ্নাংশটা হবে, ঠিক আছে? তো এই দুইটা জিনিস আমরা একটু খুব ভালো মতো মাথায় রাখবো, যে আলফা অফ বিক্রিয়ক কি জিনিস আর আলফা অফ উৎপাদ কি জিনিস। বিয়োজনের হার আর বিয়োজনের পরিমাণ, হ্যাঁ এই দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে, অর্থাৎ এক্স এবং আলফা এর মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, শুধু থিওরি দেখলে হবে না, আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে আশা করি। এখানে একটা ম্যাথ বলা আছে যে 2 লিটার পাত্রে 4 মোল হাইড্রোজেন 2 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। নাইট্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত, তার মানে নাইট্রোজেন ক্ষয় হয় হচ্ছে 20%। যদি হয় তাহলে এক্স এর পরিমাণ কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা জাস্ট এটা যদি ধরে নেই N2
প্লাস 3H2 সমান সমান হচ্ছে 2NH3। ঠিক আছে, এটা ধরে নিতেছি। তাহলে একবারে ইনিশিয়াল স্টেটে এটা হচ্ছে A পরিমাণ, এটা আছে B পরিমাণ, আর এটা নাই। টার্মিনাল স্টেটে আই মিন ইকুইলিব্রিয়ামে কতটুকু আছে? নাইট্রোজেন আছে হচ্ছে A মাইনাস X, এটা হচ্ছে B মাইনাস B মাইনাস 3X, আর এটা হচ্ছে 2X পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে 2X পরিমাণ আছে। তাহলে এখানে বলছে যে নাইট্রোজেনের কত শতাংশ অ্যামোনিয়াতে পরিণত হয়? 20%। তাহলে নাইট্রোজেনের অ্যাক্রোসে কত আসে? এখানে আলফা অফ পার্সেন্টেজ, আলফা এর পরিমাণ কত? তাহলে আলফা এর পরিমাণ হচ্ছে 20%। তাহলে 20 ডিভাইডেড বাই 100। এটা কার অ্যাক্রোসে? এটা হচ্ছে নাইট্রোজেনের অ্যাক্রোসে। নাইট্রোজেন কোথায় আছে? নাইট্রোজেন আছে হচ্ছে বিক্রিয়কের মধ্যে। নাইট্রোজেন বিক্রিয়কের মধ্যে আছে। আমরা জানি বিক্রিয়কের জন্য আলফা এর ভ্যালুটা আসলে কি ইন্ডিকেট করে? উপরে থাকবে হচ্ছে তার বিয়োজনের পরিমাণ অর্থাৎ এক্স, নিচে থাকবে হচ্ছে তার আদি মোল অর্থাৎ এ। এই জায়গাতে ইনিশিয়ালি নাইট্রোজেন কতটুকু পরিমাণ ছিল? 2 মোল ছিল, তার মানে এ এর ভ্যালু হচ্ছে 2। তাহলে x ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? x ইকুয়াল টু বলতে পারি হচ্ছে 20 ডিভাইডেড বাই 100 ইনটু 2, দেয়ারফর 50 ডিভাইড বাই, তার মানে হচ্ছে 2/5। এইটা আমরা বলতে পারি কার ভ্যালু? x এর ভ্যালু। ঠিক আছে, তার মানে আলফা হচ্ছে কত? আলফা হচ্ছে এই জায়গাতে আলফা হচ্ছে 20%, বাট এক্স হচ্ছে কত? 2/5। দেখা যাইতেছে আলফা এবং এক্স এর মধ্যে বিস্তর ফারাক আছে। আমরা যদি আলফা এর ভ্যালুটা যদি আমরা এক্স এর জায়গায় ধরে, অর্থাৎ এই জায়গায় যদি আমরা 20% আই মিন 20 ডিভাইড বাই 100 করে যদি আমরা ম্যাথটা করি, তাহলে ম্যাথটাতে অ্যান্সার ভুল আসবে। ঠিক আছে, তো আমরা এক্স এর ভ্যালুটা পাইছি। এক্স এর ভ্যালুটা যেহেতু পাইছি, আমরা এখন এই ম্যাথটাতে হচ্ছে ওই যে আগের ফর্মুলা কেপি এবং কেসি এর যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলার মধ্যে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই, তাহলে হচ্ছে আমরা ম্যাথটা প্রসিড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা সামনের দিকে যাই। বলছে এই জায়গাতে যে 2 লিটারের একটা পাত্র যেখানে 4 মোল হাইড্রোজেন এবং 2 মোল নাইট্রোজেন আছে, হাইড্রোজেনের 20% হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হয়। আবার একই কথা, হাইড্রোজেনের 20% মানে কত? আসলে আলফা এর পরিমাণ হচ্ছে 20 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে আলফা এর পরিমাণ। তাহলে হাইড্রোজেনের 20% দেখো এই জায়গাতে N2 প্লাস 3H2 সমান সমান হচ্ছে কত? 2NH3। তাহলে হাইড্রোজেন কতটুকু আছে? হাইড্রোজেন হচ্ছে ইনিশিয়ালি এটা A, এটা B, আর এটা হচ্ছে 0। তাহলে হাইড্রোজেন আছে হচ্ছে সাম্যাবস্থায় B মাইনাস 3X পরিমাণ হাইড্রোজেন আছে। তাহলে এটার জায়গায় কি হবে? উপরে হচ্ছে বিয়োজনের পরিমাণ হাইড্রোজেনের কত? 3X, তার আদি মোল হচ্ছে B, তার মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু 5x ডিভাইডেড বাই B এর পরিমাণ কত? হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 4 মোল। তাহলে হচ্ছে এটা আসতেছে। তাহলে 20 তে যদি কাটি 5, তাহলে উপরে থাক x ইকুয়াল টু হবে হচ্ছে 4 ডিভাইডেড বাই 15। এটা হচ্ছে কার ভ্যালু? x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু হচ্ছে এটা, এই x এর ভ্যালুটা এটা, আর হচ্ছে এখানে আলফা এর ভ্যালু হচ্ছে এত। তাহলে x এর এইভাবে ভ্যালুগুলো আমরা বের করতে পারি। আচ্ছা, এরপরে যদি বলা থাকে যে নাইট্রোজেনের 20% অ্যামোনিয়ার 20% পাওয়া যায়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই দেখো আবারও সেম কথা, N2 প্লাস 3H2 ইকুয়াল টু হচ্ছে কত? 2NH3। অ্যামোনিয়া কতটুকু আছে? অ্যামোনিয়া হচ্ছে সাম্যাবস্থায় তৈরি হইতেছে হচ্ছে 2x পরিমাণ। তাহলে এই 2x টা কত? আসলে এই 2x টা হচ্ছে 20%-এর সমান। তার মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে, হ্যাঁ অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যে সাম্যাবস্থায় কত হবে? নাইট্রোজেন কত আছে? নাইট্রোজেন হচ্ছে A মাইনাস X, আর হাইড্রোজেন হচ্ছে B মাইনাস 3X। তাহলে মোট মোল সংখ্যা কত? নেট মোল সংখ্যা কত আসে? নেট মোল সংখ্যা হচ্ছে A প্লাস B মাইনাস 2X, এটা হচ্ছে আমার মোট মোল সংখ্যা। তাহলে এর ক্ষেত্রে অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা তো উৎপাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলি? উৎপাদের ক্ষেত্রে আলফা ইকুয়াল টু হচ্ছে তার মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ কত? এখানে আছে হচ্ছে 2x, উপরে হবে হচ্ছে 2x, নিচে আসবে হচ্ছে A প্লাস B মাইনাস 2x, নিচে আসবে হচ্ছে এটা।
এখন এ আর বি এর ভ্যালুটা কত আছে এখানে বলে দেওয়া আছে, একটা হচ্ছে 4 মোল আর একটা হচ্ছে 2 মোল, তার মানে হচ্ছে 4 2 6, নিচে থাকবে কত, নিচে থাকবে হচ্ছে উপরে হচ্ছে 2x, নিচে হচ্ছে 6 মাইনাস টুয়াইস x which is 1/5, এবং এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা চাইলে এখান থেকে হচ্ছে x এর ভ্যালুটা আমরা বের করতে পারবো আশা করি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা আলফা এর ভ্যালু থেকে x এর ভ্যালুতে আমরা কনভার্ট করে হচ্ছে আমরা x দিয়ে বেসিক্যালি ম্যাথটা করব, আলফা দিয়ে ম্যাথটা করার দরকার নাই। আমরা দুইটার পার্থক্য আশা করি বুঝা গেছে। তো এই ছিল হচ্ছে একটা কনফিউজিং টপিক যে আলফা এবং x এর মধ্যে ডিফারেন্স কি। আসো সামনের দিকে একটু আগাই। আচ্ছা, এবার আসতেছি হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে পিএইচ এবং পিওএইচ। এটার গুরুত্ব কতটুকু তোমরা নিজেরাও জানো, আসলে পিএইচ এবং পিওএইচ অ্যাডমিশনে কতটুকু আসে, খুব বেশি পরিমাণে আসা হচ্ছে একটা টপিক। আচ্ছা, পিএইচ জিনিসটা কি? পিএইচ জিনিসটা হচ্ছে কোন একটা জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, এটাকে বলা হচ্ছে পিএইচ। অর্থাৎ বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে পিএইচ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এটা বলতে পারি হচ্ছে পিএইচ ইকুয়াল টু, ঠিক আছে। একই জায়গায় যদি আমরা বলি পিওএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, এটাকে আমরা বলতে পারি হচ্ছে পিওএইচ এর ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো আমি লিখে রাখছি পিএইচ আর পিওএইচ এর ফর্মুলাগুলা। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিএইচ স্কেল কত পর্যন্ত রিডিং দেয়, 14 পর্যন্ত না, তার মানে হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ এই দুটো যোগ করলে হচ্ছে কত হবে, 14 হবে, ঠিক আছে। পিএইচ আর পিওএইচ যোগ করলে হচ্ছে 14 হবে। আচ্ছা, এরপরে আরো কিছু জিনিসপাতি একটু আছে, এই জায়গায় লেখা আছে যে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, পিএইচ যদি গ্রেটার দেন 7 হয় তাহলে ক্ষারীয়, লেস দেন 7 হইলে অম্লীয়, এটা হচ্ছে বলা আছে এই জায়গায়। আর লাস্টে একটা ইনফরমেশন বলা আছে, দেখো পিএইচ এর মান যদি 1 একক পরিমাণ বাড়ে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ পরিমাণ কমে যায়। কথাটা আসলে কি বুঝাইতেছে একটু যদি আমরা দেখার চেষ্টা করি, যে মনে করো যে কোনো একটা জিনিসের পিএইচ ইকুয়াল টু বলা আছে হচ্ছে 4, এই পিএইচটাকে আমরা কি করতেছি, পিএইচটাকে চেঞ্জ করে হচ্ছে বাড়াইতেছি, কতটুকু পরিমাণ, 5 করে দিলাম, 1 একক পরিমাণ বাড়াই দিলাম। তাহলে 1 একক পরিমাণ বাড়াই দিলে আসলে কত কি হবে, আচ্ছা 1 একক পরিমাণ যদি আমি বৃদ্ধি করি পিএইচ এর ভ্যালুটা 1 একক পরিমাণ, আচ্ছা মুছাই গেছে, আচ্ছা পিএইচ ছিল হচ্ছে কত 4, এটাকে বৃদ্ধি করছি, বৃদ্ধি করে হচ্ছে পিএইচ এর ভ্যালুটা হচ্ছে করে দিছি হচ্ছে কত 5। আচ্ছা, যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে কি হবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার পরিবর্তনটা কেমন হবে সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। মনে রাখবা সব সময় যদি পিএইচ হচ্ছে 4 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অফ H+ ইকুয়াল টু হবে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ করলে কত হবে, আসলে 10 টু দি পাওয়ার মাইনাস 4। এইখানে হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটাই হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই না, এটাই হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। খেয়াল করলে দেখবো আমরা এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 4, এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5, পিএইচ কত বৃদ্ধি করছি, 4 থেকে হচ্ছে 5 বানাইছি, অর্থাৎ 1 একক পরিমাণ বৃদ্ধি করছি, যার ফলশ্রুতিতে দেখা গেছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10 ভাগ কমে গেছে, হ্যাঁ 10 ভাগ কমে গেছে, অর্থাৎ 10 টু দি পাওয়ার মাইনাস 4 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 5, অর্থাৎ ঋণাত্মক দিকে পাওয়ারটা বৃদ্ধি পাইছে, তার মানে হচ্ছে 10 ভাগ কমে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে এই কথাটার মাহাত্ম্য। এরপরে যাই হচ্ছে যে বিশুদ্ধ আচ্ছা যে কোনো একটা অ্যাসিডের জন্য হচ্ছে আমরা যদি বের করতে চাই, যে কোনো একটা অ্যাসিডের জন্য হচ্ছে সাম্য ধ্রুবক, হ্যাঁ অ্যাসিডের সাম্য ধ্রুবক কে এ, ক্ষারের সাম্য ধ্রুবক হচ্ছে কে বি, এই দুইটাকে গুণ করলে কার সমান হয়, এই দুইটাকে গুণ করলে হচ্ছে পানির সাম্য ধ্রুবকের সমান হয়, ঠিক আছে। এবং এটা হচ্ছে এইভাবে লেখা হয় কে এ ইন্টু কে বি ইকুয়াল টু হচ্ছে পানির সাম্য ধ্রুবক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে পানির সাম্য ধ্রুবক হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস
14। ওকে, এটা একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, এরপরে আচ্ছা, ওসওয়াল্ডের ডাইলিউশন ল যেটা ছিল, ওসওয়াল্ডের ডাইলিউশন ল হচ্ছে যে কোনো একটা জিনিসের যে কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে যদি তার সাম্য ধ্রুবক কে এ হয়, তাহলে কে এ ইকুয়াল টু বলা যায় হচ্ছে আলফা স্কয়ার সি। আলফা এর পরিচয় আমরা খুব ভালো মতো একটু আগে জেনে আসছি যে আলফা কি জিনিস, ঠিক আছে? আলফা হচ্ছে যে কোনো একটা জিনিসের বিয়োজন মাত্রা, আর সিটা হচ্ছে যে কোনো একটা যে কোনো একটা অ্যাসিডের হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, কে এ ইকুয়াল টু আলফা স্কয়ার সি। এবং এই ওসওয়াল্ডের লঘুকরণ যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে বেসিক্যালি মৃদু অ্যাসিডের জন্য হচ্ছে প্রযোজ্য, ঠিক আছে? আমরা সামনের দিকে ম্যাথ করলে আসলে দেখতে পাবো। একটু সামনের দিকে আগাই, কি বলছে পরেরটাতে, কে এ ইকুয়াল টু কে বি যদি হয়, হ্যাঁ, যদি কোনো একটা বিক্রিয়ায় অ্যাসিডের সাম্যধ্রুবক এবং ক্ষারের সাম্যধ্রুবক যদি ইকুয়াল হয়, কে এ ইকুয়াল টু কে বি যদি হয়, তাহলে এটা ইকুয়াল টু বলতে পারি আমরা হচ্ছে উপরে থাকবে হচ্ছে আলফা স্কয়ার সি, নিচে হচ্ছে 1 মাইনাস আলফা, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো। এরপরে এই যে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ এর ভ্যালু হচ্ছে আমরা কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এই হচ্ছে পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্রাবলী। এই সূত্রগুলো হচ্ছে আমরা একটু হালকা পাতলা মাথায় রাখবো, ঠিক আছে? এমসিকিউর জন্য হচ্ছে দরকার। ওকে, এবার আসো আমরা পিএইচ এবং পিওএইচ নির্ণয় করার জন্য কিছু টাইপ ভিত্তিক ম্যাথ দেখে নেই, যেগুলো হচ্ছে ভার্সিটিতে আসার মতো কিছু টাইপ, এবং এগুলো হাতে ক্যালকুলেশন কিভাবে করে সেই জিনিসটা হচ্ছে একটু আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, কিভাবে? প্রথমে একটা টাইপ রাখছি, দেখো আমি এই জায়গাতে, যে প্রথম টাইপটাতে বলতেছি হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড। হ্যাঁ, মনোপ্রোটিক অ্যাসিড, যে কোনো অ্যাসিডের মধ্যে হচ্ছে যে হাইড্রোজেন আয়নটা থাকে, হাইড্রোজেন আয়নটাকে বেসিক্যালি কি বলা হয়? প্রোটন বলা হয়। তো মনোপ্রোটিক মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটনের পরিমাণটা হচ্ছে এক হবে, সিঙ্গেল প্রোটন। হ্যাঁ, সিঙ্গেল প্রোটন, একটা হাইড্রোজেন বিশিষ্ট অ্যাসিড। তো এই ধরনের অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে আমরা পিএইচটা নির্ণয় করতে গেলে কিভাবে নির্ণয় করব? আমরা দেখা মাত্রই পিএইচটা নির্ণয় করতে পারি। কিভাবে? যে দশমিকের পরে যতগুলা ঘর থাকবে পিএইচ হবে তত, ঠিক আছে? দশমিকের পরে যতগুলা ঘর ততগুলা পিএইচ হবে হচ্ছে তত। তাহলে এই জায়গাতে এটা একটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি মনোপ্রোটিক অ্যাসিড, হাইড্রোজেন আয়ন আছে হচ্ছে একটা, তার মানে হচ্ছে এটার পিএইচ কত হবে? পিএইচ হবে হচ্ছে দশমিকের পরে ঘর কয়টা আছে? 1 2 3 4, টোটাল হচ্ছে 4টা ঘর আছে, তাহলে এটার পিএইচ হবে 4। পরেরটাই যদি আমরা বলি, দশমিকের পরে পিএইচ কত আছে এখানে? দশমিকের পরে পিএইচ আছে হচ্ছে দশমিকের পরে ঘর আছে হচ্ছে 3টা, তাহলে পিএইচ হবে হচ্ছে 3, ঠিক আছে? আচ্ছা, এরপরে টাইপটাতে এসে পরের টাইপটাতে কি বলছে, যে যদি পাওয়ার থাকে, হ্যাঁ, যদি ঘনমাত্রা যেটা বলা আছে সেই ঘনমাত্রাটা যদি হচ্ছে 10 টু দি পাওয়ার সামথিং আকারে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পিএইচ এবং পিওএইচটা কত হবে? আমরা একটু আগে ফর্মুলাটা দেখে আসছি যে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এইটাতে ঘনমাত্রাটা কিভাবে থাকে? ঘনমাত্রাটা হচ্ছে এই 10 এর মাথায় যে ইয়েটা থাকবে, পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারটার নেগেটিভ ভ্যালু হবে হচ্ছে পিএইচ এর পরিমাণ। এই জিনিসটার রিভার্স প্রসেস এই জায়গাতে, যে এই 10 টু দি পাওয়ার মাইনাস 3, তো তার মানে এটার পিএইচ এর ভ্যালু হচ্ছে কত হবে? পিএইচ এর ভ্যালু হচ্ছে 3 হবে। আর এখানে পিএইচ এর ভ্যালু কত হবে? পিএইচ এর ভ্যালু হবে হচ্ছে 4। খুবই ইজি ছিল, আশা করা যায়, ঠিক আছে? তো এরকম যদি টাইপ আসে তাহলে হচ্ছে আমরা এইগুলো এইভাবে করব। আচ্ছা, সামনের দিকে আগাই। 3 নাম্বার টাইপে বলতেছি হচ্ছে যে যদি পার্সেন্টেজ থাকে, হ্যাঁ, ঘনমাত্রাটা যদি পার্সেন্টেজে বলা থাকে, তখন আমরা কিভাবে ম্যাথটা করব? ঘনমাত্রা পার্সেন্টেজে বলা থাকলে এটার ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ থেকে আমরা ঘনমাত্রায় যাব। যেমন এখানে পার্সেন্টেজ থেকে যদি ঘনমাত্রায় যাইতে হয় তাহলে হচ্ছে সূত্র হইতেছে সি ইকুয়াল টু, উপরে থাকবে হচ্ছে পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড বাই হচ্ছে এম। এখানে এমটা হচ্ছে আণবিক ভর, হ্যাঁ, আণবিক ভর, এম হচ্ছে আণবিক ভর, তাহলে পার্সেন্ট ইনটু 10 ডিভাইড বাই এম। আচ্ছা, এই জায়গাতে বলছে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রাটাকে আমরা যদি একটু সাইজ করতে চাই, কি করব? এখানে পার্সেন্ট কত আছে? আসলে 2.5, তাহলে আমরা বসাবো হচ্ছে 2.5, হ্যাঁ, ইনটু ফর্মুলা অনুসারে হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে এম। সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে? আসলে 23 যোগ 1
যোগ 16, তাহলে হচ্ছে 2.5 ইন্টু 10 ডিভাইডেড বাই 40, কাটলে কত হয়? নিচে হচ্ছে 4, 2.5 মানে হচ্ছে আসলে কত? 5/2 ইন্টু একটা 1/4, তার মানে হচ্ছে কত আসতেছে? 5/8। এইটা হচ্ছে আমার ঘনমাত্রার ভ্যালু, ঠিক আছে? ঘনমাত্রার পরিমাণ হচ্ছে আমার এইটা। তাহলে ঘনমাত্রার পরিমাণ যদি এটা হয় তাহলে পিএইচ ইকুয়াল টু কত আসবে? পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ এই ঘনমাত্রার ভ্যালুটা, অর্থাৎ আচ্ছা এখানে একটু কথা আছে, আমরা এই জায়গাতে কোনটা নিয়ে ডিল করতেছি? আমরা এই জায়গাতে বেসিক্যালি ডিল করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে। এটা ইটসেলফ কি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। তাহলে এখান থেকে আমরা যেই পিএইচ মানে যেই এটা পাবো সেটা হচ্ছে POH। তাহলে POH ইকুয়াল টু কত? মাইনাস লগ অফ 5/8। এটা হচ্ছে POH এর ভ্যালু, ঠিক আছে? মাইনাস লগ অফ 5/8। তো এটা নিয়ে যদি আমরা ডিলিং করি তাহলে কি হবে? মাইনাস লগ অফ 5/8, তাহলে এটা হচ্ছে তার কিসের ভ্যালু? POH এর ভ্যালু। তাহলে পিএইচ কত হবে? পিএইচ হচ্ছে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14। তাহলে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 14 মাইনাস পিওএইচ করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। তো ঘনমাত্রা যদি পার্সেন্টেজ আকারে দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব আশা করি বুঝা গেছে। এবার আসলে একটু সামনের দিকে আগাই, যে যদি বলে দেয় যে কনজুগেট অ্যাসিড বেস। আচ্ছা, কনজুগেট অ্যাসিড বেস কি জিনিস? কনজুগেট অ্যাসিড বেস হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষার। অনুবন্ধী অম্ল ক্ষার নিয়ে একটু বলি কথাবার্তা, যে কোনো একটা অ্যাসিড থেকে যদি আমরা একটা হাইড্রোজেন আয়ন অপসারণ করি তাহলে সে তার অনুবন্ধী ক্ষারে পরিণত হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, সালফিউরিক অ্যাসিড H2SO4, তার থেকে এই H2SO4টা যদি এমন হয় তার থেকে একটা হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয়, তাহলে হাইড্রোজেন আয়ন ছেড়ে দিল, সে কি আকারে থাকবে? H2SO4টা, H2SO4টা হচ্ছে এই জায়গাতে HSO4 মাইনাস থাকবে, মাইনাস আকারে থাকবে। তো HSO4 মাইনাস আকারে যে আছে, এখানে H2SO4 এর টেন্ডেন্সিটা কি ছিল? হাইড্রোজেন আয়ন ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। তাহলে এটা হচ্ছে একটা অ্যাসিড। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে সে কিসে পরিণত হয়েছে? সে হচ্ছে বাইসালফেটে পরিণত হয়েছে। এখন বাইসালফেটে একটা সক্ষমতা আছে কি, সে চাইলে আরেকটা হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে আবার সালফিউরিক অ্যাসিড রিফর্ম করতে পারে। তার মানে বাইসালফেট একটা প্রোটনকে চাইলে কনজিউম করতে পারে। আর প্রোটন যে গ্রহিতা তাকে আমরা কি বলি? ক্ষার বলি। তার মানে এখানে বাইসালফেটটা হচ্ছে ক্ষার আকারে আচরণ করতেছে। কি ধরনের ক্ষার? এই সালফিউরিক অ্যাসিডটার রেসপেক্টে হচ্ছে সে একটা ক্ষার, তাই তাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী, সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, ঠিক আছে? আমরা এটাকে বলবো হচ্ছে অনুবন্ধী ক্ষার। তো এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারের কনসেপ্টটা ছিল। তো যে কোনো একটা দুর্বল একটা লবণ থেকে যদি দুর্বল একটা ক্ষার থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এভাবে বলা যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সে কি করলো? সে হচ্ছে ফর এক্সাম্পল একটা OH ছেড়ে দিল, তাহলে অ্যামোনিয়াম আয়ন তার সাথে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন তৈরি করলো। এই অ্যামোনিয়াম আয়নটার একটা টেন্ডেন্সি আছে কি, সে চাইলে হাইড্রোক্সিলকে গ্রহণ করতে পারে। তাহলে এইটা হচ্ছে একটা ক্ষার। আর যারা হাইড্রোক্সিলকে গ্রহণ করে তারা হচ্ছে কি? তারা হচ্ছে অ্যাসিড। তার মানে এই অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে একটা অ্যাসিড হিসেবে আচরণ করবে। কি ধরনের অ্যাসিড? কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড হিসেবে আচরণ করবে, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে কনজুগেট অ্যাসিড বেজের কনসেপ্ট। আচ্ছা, বলছে এই জায়গাতে যে এরকম একটা কথা যে অ্যামোনিয়ার কনজুগেট অম্ল NH4+ এর
কে এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻⁻10 যদি হয় তাহলে অ্যামোনিয়া এর কেবি কত? আমরা একটু আগে ফর্মুলা দেখে আসছি, সেটা হচ্ছে যে কনজুগেট অ্যাসিড বেজের ক্ষেত্রে, এই যে কনজুগেট অ্যাসিড বেজের ক্ষেত্রে হচ্ছে Ka × Kb = Kw, যেটাকে আমরা 10⁻⁻14 এর সাথে তুলনা করতে পারি। তাহলে কনজুগেট অ্যাসিড বেজের জন্য যদি এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি, কি হবে? Ka × Kb = 10⁻⁻14, therefore Ka = কত? 2 × 10⁻10 is equal into Kb equal to হচ্ছে 10⁻⁻14। তাহলে আমরা বলতে পারি হচ্ছে Kb is equals to 10⁻⁻14 divided by 2 × 10⁻⁻10 equal to আমরা বলতে পারি কত? 1/2। এটাকে আমরা বলতে পারি হচ্ছে 0.5 into 10⁻⁻14 উপরে ছিল, আর এই 10 যদি উপরে উঠে যোগ হয়ে উঠবে তাহলে হচ্ছে +10, তাহলে 0.5 into 10⁻⁻4 এটা হবে হচ্ছে Kb এর ভ্যালু। ঠিক আছে, Kb equal to এটা। তো আশা করি এই চারটা টাইপের ম্যাথ হচ্ছে বুঝা গেছে কিভাবে আমরা প্রসিড করব। আসো পরের টাইপে যাই। পরের টাইপটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এবং এই টাইপটা যদি আমরা কেউ ক্লিয়ার করতে পারি তাহলে হচ্ছে আমরা পিএইচ এবং পিওএইচ এর যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে দেখা মাত্রই মুখে মুখে করে ফেলতে পারবো। তো এটা করার জন্য হচ্ছে আমাদের কিছু জিনিসপত্র একটু মুখস্থ করা লাগবে, কয়েকটা ভ্যালু একটু মুখস্থ করা লাগবে। সেটা হচ্ছে log 1 এর ভ্যালু হচ্ছে 0, log 2 হচ্ছে 0.3, log 3 0.5, log 4 0.6, log 5 হচ্ছে 0.7, log 6 হচ্ছে 0.8, log 7 হচ্ছে 0.85, log 8 হচ্ছে 0.9। তো এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের একটু মুখস্থ রাখা লাগবে, একটু মাথায় রাখা লাগবে ভ্যালুগুলা। যদি মাথায় রাখতে পারি তাহলে হচ্ছে আমরা হাতে কলমে ক্যালকুলেশনগুলো করতে পারবো। দেখো কিভাবে হাতে কলমে ক্যালকুলেশন করি। প্রথমত আমরা চাইতেছি হচ্ছে এত ঘনমাত্রা বিশিষ্ট HCl এর পিএইচ নির্ণয় করতে। তো দেখো এইটা সিমিলার টাইপের একটা ম্যাথ করছি হচ্ছে আমরা টাইপ 1 এর মধ্যে। টাইপ 1 এর মধ্যে আমরা যেই ম্যাথটা করছি সেখানে ঘনমাত্রাটাতে দেখো লাস্ট যেই ডিজিটটা ছিল সেই ডিজিটটা 1 ছিল। যদি লাস্ট ডিজিটটা 1 হয় তাহলে দশমিকের পরে যত ঘর পিএইচ হচ্ছে তত, এটা হচ্ছে কথা। কিন্তু লাস্ট ডিজিট যদি 1 না হয় অন্য কোনো ডিজিট হয় তখন আমরা কি করব? তখন ম্যাথগুলো করার জন্য হচ্ছে আমার এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখতে হবে। কিভাবে করব? এখানে দশমিকের পরে ঘর কয়টা আছে? টোটাল 4টা ঘর আছে না? তার মানে এটার পিএইচ হবে হচ্ছে প্রথমে দশমিকের পরে যত ঘর তত নাম্বার নিব, অর্থাৎ 4। তার সাথে যোগ করব, কি যোগ করব? তার সাথে যোগ করব হচ্ছে লগ অফ লাস্ট ডিজিট, এটা হচ্ছে আমরা যোগ করব। তাহলে লগ অফ লাস্ট ডিজিট যদি নিই, লাস্ট ডিজিট কত? এখানে 3, তাহলে লগ অফ 3। এবং আমরা এই চার্ট থেকে লগ 3 এর ভ্যালুটা কত জানি? লগ 3 এর ভ্যালুটা জানি হচ্ছে 0.5। লগ 3 এর ভ্যালুটা 0.5 জানি, তাহলে 4 প্লাস 0.5 এটা হচ্ছে আমরা লিখতে পারি। তাহলে কত? অ্যান্সার হচ্ছে 4.5। ঠিক আছে, পিএইচ ইকুয়াল টু হচ্ছে এটার জন্য 4.5। আসো পরেরটা করি। পরেরটা করলে কি হবে? আচ্ছা, এটা কি ধরনের অ্যাসিড ছিল? মনোপ্রোটিক অ্যাসিড, অর্থাৎ প্রোটন ছিল একটা। মনে রাখবা সবসময় যে পিএইচ আমরা ক্যালকুলেশন করি কার অ্যাক্রসে? পিএইচ ক্যালকুলেশন করি হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার অ্যাক্রসে। তার মানে যতগুলা হাইড্রোজেন ততগুলা হাইড্রোজেনের ঘনমাত্রা পাবো আমরা। এখানে দেখো এটা মনোপ্রোটিক অ্যাসিড না, এখানে হচ্ছে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। হাইড্রোজেন যেহেতু 2টা, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন এখানে কত আছে? এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি এত মোলার হয়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে তার ডাবল, অর্থাৎ ডাবল সংখ্যক হাইড্রোজেন আছে 0.004। এটা হবে হচ্ছে H2SO4 এর ঘনমাত্রা, এত মোলার হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটার আমরা পিএইচ কিভাবে নির্ণয় করব? পিএইচ ইজ ইকুয়ালস টু অ্যাজ ইউজুয়াল প্রসেস, দশমিকের পরে ঘর কয়টা? 3টা, 3, তার সাথে হচ্ছে
যোগ করব, কি যোগ করব? লগ অফ লাস্ট ডিজিট, লগ অফ লাস্ট ডিজিট আই মিন 4। লগ 4 এর ভ্যালু কত? আমরা চার্ট থেকে দেখি। লগ 4 এর ভ্যালু হচ্ছে 6। লগ 4 এর ভ্যালু 0.6, 0.6 যদি হয় তাহলে 3 প্লাস 0.6 which is near about 3.6. This is the value of pH, সালফিউরিক অ্যাসিডের pH এর ভ্যালু হচ্ছে এত। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো pH এর ভ্যালুগুলা হচ্ছে আমরা চাইলে হাতে কলমে ক্যালকুলেশন করতে পারি। এর বাইরে আসলে তেমন কোনো টাইপ হইতে পারে না। তো যতগুলো সম্ভাব্য টাইপ হইতে পারে আমি সবগুলো হচ্ছে লিস্ট আউট করার চেষ্টা করছি। তো আমরা এই টাইপগুলো হচ্ছে এইভাবে করব। ঠিক আছে, আচ্ছা এবার আর লাস্ট দুইটা টপিক আছে, এই টপিকটা একটু দেখি, ইম্পর্টেন্ট টপিক। মূলত আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে টোটাল কয় ধরনের অ্যাসিড আছে? টোটাল অ্যাসিড আছে বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে হাইড্রো অ্যাসিড আর একটা হচ্ছে অক্সো অ্যাসিড। কোনটা কি আসলে জিনিস কি? হাইড্রো অ্যাসিড হচ্ছে এমন ধরনের অ্যাসিড যেখানে শুধুই হাইড্রোজেন থাকবে আর হ্যালোজেন থাকবে, কোনো অক্সিজেন থাকবে না। হাইড্রো অ্যাসিডে শুধু হাইড্রোজেন এবং হ্যালোজেন। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা একটা হাইড্রো অ্যাসিড, কারণ এখানে হাইড্রোজেন আর হ্যালোজেন আই মিন ক্লোরিন বাদে কোনো অক্সিজেন নাই। HCl হচ্ছে একটা হাইড্রো অ্যাসিড। তো এই ধরনের এটা গেল হাইড্রো অ্যাসিড। অক্সো অ্যাসিড কি হবে? অক্সো অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন থাকবে তার সাথে অক্সিজেনও থাকবে, এই ধরনের অ্যাসিডকে আমরা বলতেছি হচ্ছে অক্সো অ্যাসিড। যেমন অক্সো অ্যাসিড হইতে পারে H2SO4, এটা হচ্ছে একটা অক্সো অ্যাসিড যেখানে হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে। তো আমাদের ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টপিক থেকে কোশ্চেন করে এরকম যে হাইড্রো অ্যাসিড এবং অক্সো অ্যাসিডের তীব্রতার ক্রম, এই জিনিসটা হচ্ছে তীব্রতার ক্রমটা জানতে চাই আর কি। রিটেনেও আসে, এমসিকিউতেও আসে মাঝে মধ্যে। তো তীব্রতার ক্রমটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের তিনটা রুল একটু মাথায় রাখতে হবে। প্রথমত হাইড্রো অ্যাসিডের মধ্যে, হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাদের মধ্যে হচ্ছে তীব্রতার ক্রমটা ডিপেন্ড করে হ্যালোজেনের আকারের উপর। দেখো একটা জিনিস, হ্যালোজেনের আকার এই জায়গাতে যত বড় হবে তত কি হবে আসলে? হ্যালোজেনের আকার বড় হইলে আসলে দেখো অ্যাসিডের তীব্রতা কিসের উপর ডিপেন্ড করে? যে যত সহজে হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারবে সেই তো তত বেশি তীব্র বা তত সক্রিয় অ্যাসিড। তাহলে অ্যাসিডের সক্রিয়তা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে হাইড্রোজেন কে কত জলদি ছাড়তে পারবে। দেখো যদি হ্যালোজেনের, হাইড্রো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন ব্যতীত আর কি আছে? হ্যালোজেন আছে। যদি হ্যালোজেনের আকারটা বড় হয় তাহলে হ্যালোজেনের আকারটা বড় হইলে এই হাইড্রোজেন আর এই যে হ্যালোজেনের মধ্যকার যে বন্ধনটা আছে, এই বন্ধনটাতে হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আর হ্যালোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন কি করছে আসলে এই জায়গাতে? আসলে এখানে শেয়ার করবে। তো আচ্ছা শেয়ার না, এখানে হচ্ছে যাই হোক, তাদের এই যে বন্ধনটা দেখো, এই হ্যালোজেন আর এই হাইড্রোজেনের মধ্যকার যে বন্ধনটা আছে সেই বন্ধনটা আসলে ডিপেন্ড করে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের উপর, কতটা স্ট্রং হবে কতটা উইক হবে। চিন্তা করো এরকম যে হাইড্রোজেনটা একটা ইলেকট্রন নিয়ে হ্যালোজেনের নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, তার মানে কি নিউক্লিয়াস থেকে যেহেতু অনেক দূরে আছে তাইলে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের প্রতি হ্যালোজেনের আকর্ষণ কম। দ্যাট মিনস যে হ্যালোজেনটা আছে সেই হ্যালোজেনটা হচ্ছে কম বলে হচ্ছে হাইড্রোজেনকে আকর্ষণ করতেছে, যার ফলে কি সহজে হাইড্রোজেনটাকে কি ছাড়া যাবে না। তার মানে হাইড্রোসিডের তীব্রতা বা সক্রিয়তা ডিপেন্ড করে কার উপর? হ্যালোজেনের আকারের উপর। হ্যালোজেনের সাইজ যত বড় হবে অ্যাসিডের তীব্রতা বা অ্যাসিডের সক্রিয়তা তত বেশি হবে, কারণ তত সহজে H+ ডোনেট করা যাবে। তাহলে এই জায়গাতে হ্যালোজেনের আকার কিভাবে বৃদ্ধি পায়? প্রথমে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরপর হচ্ছে কি আছে? আয়োডিন আছে, এরপরে আয়োডিন আছে। তাহলে আস্তে আস্তে যদি আমরা নিচের দিকে যাই আকারটা হচ্ছে বৃদ্ধি পায়।
তাহলে আকার সবচেয়ে বেশি কার? HI, তাহলে এটার তীব্রতা সবচেয়ে বেশি, তারপরে HBr, HCl, HF। আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? মার্ক করে দিই, এই জিনিসটা হচ্ছে আমরা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা পরেরটায় যাই। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে দুইটা রুল আছে। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে দুইটা রুল আছে। একটা রুল হচ্ছে যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে তার তীব্রতা তত বেশি হবে, এইটা একটা রুল। তাহলে এই রুল অনুসারে যদি আমরা চিন্তা করি কেন্দ্রীয় পরমাণু কেমনে নির্ণয় করে, আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মে শিখে আসছি। এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি তীব্রতা তত বেশি। এখানে কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন জারণ মান কত? এখানে হচ্ছে -8, এখানে +1, তাহলে হচ্ছে +7। আচ্ছা ডিফারেন্ট কালি দিয়ে লিখি একটু। আচ্ছা এই জায়গাতে কত আসতেছে? তাহলে +7। এখানে সালফার, সালফারের জারণ মান কত? এখানে হচ্ছে -8 +2, তাহলে হচ্ছে +6। এখানে হচ্ছে -6 +1 +5, 3 2 6, -6 +2, তাহলে হচ্ছে +4। আর হচ্ছে এদিকে হচ্ছে -4 +1 +3, এটা হচ্ছে বুঝে যেতেছে +2, ঠিক আছে? আচ্ছা না, -4 +1, আর এদিকে হচ্ছে -2 +1, তাহলে হচ্ছে +1। এই হচ্ছে তাদের জারণ মান। দেখো জারণ মান যার যত বেশি, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে তীব্রতা কি হবে? তত বেশি হবে। তাহলে জারণ মান সবচেয়ে বেশি কার? এটার, তারপর হচ্ছে এটা, এইভাবে হচ্ছে জারণ মান হচ্ছে আস্তে আস্তে কমতেছে। তার মানে যার জারণ মান সবচেয়ে বেশি তার হচ্ছে তীব্রতা তত বেশি। বুঝলাম আশা করি। এরপর আরেকটা রুল একটু মনে রাখতে হবে, যদি কখনো দেখা যায় একাধিক অ্যাসিডের মধ্যে জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান একই হয়ে গেছে, টাই হয়ে গেছে জারণ মান নিয়ে, তখন আমরা কিভাবে নির্ণয় করব? তখন আসলে অ্যাসিডের তীব্রতা নির্ণয় করতে গেলে আমরা দেখব হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার। যার কেন্দ্রীয় পরমাণুর আকারটা হচ্ছে ছোট তার তীব্রতা তত বেশি হবে। বুঝা গেছে? কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, তীব্রতা বেশি, সহজ কথা। আমরা এই জায়গাতে যদি একটু খেয়াল করি, এটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করি কত আসে। আচ্ছা খেয়াল করলে দেখবো যে এইখানে জারণ মান কত হয়? এখানে -8 +1, তাহলে হচ্ছে +7। এখানেও খেয়াল করলে দেখবো +7, এখানেও হচ্ছে +7। জারণ মান হচ্ছে প্রতি ক্ষেত্রে সমান, কিন্তু আকার কার ছোট? কেন্দ্রীয় পরমাণুর কি আছে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কেন্দ্রীয় পরমাণু হিসেবে আছে। সব থেকে বেশি আকার ছোট কার? ক্লোরিনের, তারপর হচ্ছে ব্রোমিনের, তারপর হচ্ছে আয়োডিনের, কারণ গ্রুপ ভিত্তিক ভাবে আকার বৃদ্ধি পায়। তার মানে ক্লোরিনের আকার ছোট হওয়ার কারণে তার তীব্রতা সব থেকে বেশি, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। আশা করি এইভাবে হচ্ছে আমরা অ্যাসিডের তীব্রতা নির্ণয় করতে পারবো। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে এমসিকিউ আসার মতো খুবই দারুণ একটা কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা এবার লাস্ট টপিক, একটু মনোযোগ দিয়ে আমরা লাস্ট টপিক, বাফার দ্রবণ। বাফার দ্রবণ কি জিনিস? বাফার দ্রবণ হচ্ছে যে একটা দ্রবণ, যেই দ্রবণটা হচ্ছে অ্যাসিড অথবা ক্ষার দিয়ে তৈরি করব, এবং এই দ্রবণটাতে আমরা যদি বাইরে থেকে কোনো হাইড্রোজেন আয়ন অ্যাড করি তাহলে দ্রবণের পিএইচ কখনো চেঞ্জ হবে না। আমরা নর্মালি কি জানি? পিএইচটা হচ্ছে বেসিকলি ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। পিএইচটা হচ্ছে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে যেটা করতেছে সেটা হচ্ছে বাফার দ্রবণ এমন একটা সলিউশন, বাফার দ্রবণে ফর এক্সাম্পল পিএইচ হচ্ছে, মনে করো যে কোনো একটা বাফার দ্রবণের পিএইচ হচ্ছে 4, এবং বাফার দ্রবণটা হচ্ছে অ্যাসিডিক বাফার দ্রবণ। তার মানে এই অ্যাসিডিক বাফার দ্রবণে যদি আমরা বাইরে থেকে হাইড্রোজেন আয়ন অ্যাড করি তাহলে কি হবে? আসলে পিএইচটা চেঞ্জ হওয়ার কথা, কিন্তু না, বাফার দ্রবণে আসলে হাইড্রোজেন আয়ন অ্যাড করলেও পিএইচটা চেঞ্জ হয় না। এটা হচ্ছে বাফার দ্রবণের একটা স্পেশালিটি। আসলে কেন চেঞ্জ হয় না এটা একটু আমরা দেখার চেষ্টা করি।
বাফার দ্রবণটা মূলত তৈরি হয় দুর্বল অ্যাসিড এবং তার লবণ অথবা দুর্বল ক্ষার এবং তার লবণের সহায়তায়। যেমন একটা দুর্বল অ্যাসিড যদি আমরা নেই, দুর্বল অ্যাসিড হচ্ছে CH3, সকল জৈব অ্যাসিড কি দুর্বল অ্যাসিড, COOH, এটা একটা দুর্বল অ্যাসিড এবং তার একটা লবণ। আচ্ছা, এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি মিলাই তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে COONA, এটা পাবো। ঠিক আছে, তার সাথে কি পাবো, তার সাথে হচ্ছে পানি পাবো, এটা আমরা পাবো। ওকে, আচ্ছা, এবং এইটাকে আমরা বলতেছি হচ্ছে যেহেতু এই বাফার দ্রবণটা তৈরি হয়েছে কার মাধ্যমে, অ্যাসিডের মাধ্যমে না, তাই এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা অ্যাসিডিক বাফার। ঠিক আছে, অ্যাসিডিক বাফার দ্রবণ। বাফার দ্রবণে কেন পিএইচটা চেঞ্জ হয় না, আসো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আমি মনে করো যে বাইরে থেকে কি করলাম, হাইড্রোজেন আয়ন প্রোভাইড করলাম। বাইরে থেকে আমি কি করলাম, হাইড্রোজেন আয়ন প্রোভাইড করলাম। প্রোভাইড করলে কি হবে, প্রোভাইড করলে যেটা হবে, এই জায়গায় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে গেল। হ্যাঁ, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হয়ে যাওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা। কিন্তু একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে আমি এই জায়গায় ব্যবহার করছি কোন জিনিসটা, আমি এই জায়গায় ব্যবহার করছি হচ্ছে একটা অ্যাসিড, যে অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড হচ্ছে আমি এই জায়গায় ব্যবহার করছি। এই দুর্বল অ্যাসিডটা মনে রাখো সব সময় যে দুর্বল অ্যাসিড সবসময় পরিপূর্ণ একবারে 100% আয়নিত হয় না। মনে করো এই জায়গাতে 10 মোল অ্যাসিড আছে, যদি 10 মোল অ্যাসিড থাকে তাহলে দেখা যায় যে এটাতে 3 মোল বিয়োজিত হয়েছে, বাকি 7 মোল এখনো অবিয়োজিত অবস্থায় আছে। 3 মোল বিয়োজিত হয়েছে, বাকি 7 মোল এখনো অবিয়োজিত অবস্থায় আছে। তাহলে যেই 3 মোল বিয়োজিত হয়েছে ওই 3 মোল বেসিক্যালি এই বিক্রিয়াটা সংগঠন করতেছে। তাহলে এখনো বিক্রিয়া পাত্রে অ্যাসিড কতটুকু অবশেষ আছে, 7 মোল না, 7 মোল অবশেষ আছে। তাইলে এই যে বাইরে থেকে H+ আয়নটা যে অ্যাড করলাম, এই H+ আয়নটা দেখা যাবে কিছু পরিমাণ অ্যামোনিয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশে কি তৈরি করতেছে, পানি তৈরি করে ফেলতেছে, অর্থাৎ তাকে নিউট্রিলাইজ করে দিল। তাহলে যতটুকু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড নিউট্রিলাইজ হয়ে আসলে এই জায়গায় মানে H+ এর পরিমাণটা কমায় দিল, ততটুকু পরিমাণ আবার এই যে 7 মোল CH3COOH আছে না, এই 7 মোল আবার পরবর্তীতে দেখা যাবে বিয়োজিত হবে। এই 7 মোল আবারও 7 মোল থেকে আবার দেখা যাবে বিয়োজিত হবে। বিয়োজিত হইলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে এই বাফার সলিউশনটা মানে বিয়োজিত হইলে এখান থেকে আবার হাইড্রোজেন আয়ন আসলো, যে হাইড্রোজেন আয়নটা আসলে এই বাফার দ্রবণের পিএইচটাকে আবার আগের পজিশনে নিয়ে যাবে। মূলত এইভাবেই হচ্ছে বাফার দ্রবণগুলো হচ্ছে কাজ করে। ঠিক আছে, বাফার দ্রবণগুলো এইভাবে কাজ করে। তো এরকম কিছু বাফার দ্রবণ, যেমন যদি অ্যাসিড তার অ্যাসিডের লবণ হয় তাহলে হচ্ছে অম্লীয় বাফার, যদি ক্ষার হয় ক্ষারের লবণ তাহলে হচ্ছে ক্ষারীয় বাফার, ক্ষার যদি ক্ষারীয় বাফারও যদি হয় তাহলে হচ্ছে আমরা দুর্বল ক্ষার নিব। ঠিক আছে, দুর্বল ক্ষার নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে হেন্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ। হেন্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ হচ্ছে pH = pK + log of লবণ বাই অম্ল। এটা হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ। এরপরে ইনফরমেশন একটা মনে রাখতে হবে যে রক্তের বাফার ক্রিয়া, এটা খুব ভালো মতো একটু মুখস্থ রাখবো আমরা। রক্তের বাফার ক্রিয়ায় ফসফেট এবং বাইকার্বনেট, তার সাথে হচ্ছে প্রোটিন, ফসফেট এবং বাইকার্বনেট, এই তিনটা আয়ন কি করে রক্তের বাফার ক্রিয়ায় অংশ নেয়। ঠিক আছে,
এবং রক্তের পিএইচটাকে আমরা একটু মনে রাখবো, যেটা বায়োলজিতে আমরা পড়ি আসলে 7.4 এভারেজ পিএইচ। এবং এভারেজ পিএইচটি হচ্ছে এমসিকিউতে আসে মাঝে মধ্যে, যে 7.4 রক্তের পিএইচ কত, এটা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, দুইটা এমসিকিউ আছে, লাস্ট দুইটা এমসিকিউ একটু সলভ করি আমরা, তারপরে শেষ করে দিব আশা করি। কি বলছে এই জায়গাতে? বলছে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের সাথে সমপরিমাণ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে সেটা বের করতে বলছে। চিপার মধ্যে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে 10⁻⁵। এটা হচ্ছে ভ্যালু বলে দিছে। আমরা হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ থেকে আমরা কি জানি? পিএইচ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ অফ লবণ বাই অম্ল, এটা আমরা জানি, ঠিক আছে। এখানে আমরা পিএইচটা বের করব, তাহলে পি কে এ কত? পি কে এর ভ্যালু হচ্ছে 10⁻⁵। তাহলে আমরা পি কে এ কিভাবে লিখতে পারি? মাইনাস লগ অফ কে এ কত? 10⁻⁵। তার সাথে হচ্ছে লগ অফ লবণ বাই অম্ল, এখানে সল্ট কতটুকু আছে? লগ অফ সল্টের পরিমাণ কতটুকু? সল্টের পরিমাণ হচ্ছে এই জায়গাতে এই যে 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট, এটা হচ্ছে আমার লবণ, তাহলে সল্টের পরিমাণ হচ্ছে 0.1 মোলার এবং অ্যাসিডের পরিমাণ কতটুকু এই জায়গাতে? 0.1 মোলার। তাহলে 0.1 ডিভাইড বাই 0.1 এটা আসতেছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, লগের ক্ষেত্রে পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে কত হবে? 5। তাহলে -5 ইন্টু -1, তার মানে হচ্ছে +5। আর লগ 10/10 এর ভ্যালু তো হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 প্লাস লগ অফ 0.1 ডিভাইড বাই 0.1 মানে লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 5। তাহলে এটার পিএইচ কত আসবে? এটা পিএইচ আসবে হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা, লাস্ট এমসিকিউ কি বলছে এই জায়গাতে? নিচের কোনটি হচ্ছে বাফার দ্রবণ? নিচের কোনটি বাফার দ্রবণ? তাহলে বাফার দ্রবণ হইতে হইলে কি লাগবে? একটা দুর্বল অ্যাসিড লাগবে অথবা একটা দুর্বল ক্ষার লাগবে। তার সাথে কি লাগবে? উক্ত দুর্বল অ্যাসিডের লবণ লাগবে, উক্ত দুর্বল ক্ষারের লবণ লাগবে। যদি অ্যাসিড হয় অ্যাসিডিক বাফার, ক্ষার হইলে ক্ষারীয় বাফার। এই জায়গাতে দেখা যাইতেছে যে এটা একটা দুর্বল অ্যাসিড, এটা তার হচ্ছে লবণ, তার মানে হচ্ছে এটাই হচ্ছে বাফার দ্রবণকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আজকের রাসায়নিক পরিবর্তনের লাস্ট লেকচারের কথাবার্তা। আশা করি কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, সমস্যা নাই। ফেসবুক গ্রুপে প্রশ্ন করবা, প্রশ্ন থাকা তেমন একটা কথা না। তারপর যদি প্রশ্ন থাকে আমরা উত্তর দিব, সমস্যা নাই। তো এই হচ্ছে রাসায়নিক পরিবর্তনের লেকচার এতটুকুই তোমাদের। এতটুকু যদি কেউ ভালো মতো প্রিসাইজলি করতে পারো, আশা করা যায় যে ভার্সিটি এমসিকিউর জন্য তেমন একটা আটকাবা না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।